মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু প্রে স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লোজ। এ টু জেড আমরা এই ক্লোজকে আজকে বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব এবং এইগুলোকে দৈনন্দিন ইংরেজিতে প্রয়োগের চেষ্টা করব। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লোজকে শেখার পরে বা ক্লোজকে ভালোভাবে রপ্ত করার পরে যে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হতে পারবো তা হলো বেসিক গ্রামার। অর্থাৎ বেসিক গ্রামারের ভিত্তিতে আমরা শেখার চেষ্টা করব। এরপরে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং, অর্থাৎ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য ক্লোজের যে ব্যবহার, অর্থাৎ সুন্দর ব্যবহার কিভাবে করা যায় সেই সম্পর্কে আমরা অবগত হব। এট দ্য সেম টাইম রিডিং স্কিল, অর্থাৎ আমরা যখন কোনো রিডিং প্যাসেজ, কম্প্রিহেন্সিভ প্যাসেজ, ওয়াইলস এর যে পড়া পড়তে যাই অথবা যখন আমরা সংবাদপত্র পড়তে যাই, তখন বিশেষ করে এই যে যে ক্লোজ, দ্যাট মিনস কনজাংশন যুক্ত যে ক্লোজ গুলো আছে সেইগুলোর অর্থ উদ্ঘাটনে অনেক সময় আমরা ব্যর্থ হই। সেই ব্যাপারগুলোকেও আমরা এখানে প্রাধান্য দিতে যাচ্ছি। এট দ্য সেম টাইম স্পিকিং ইংলিশ, অর্থাৎ আমরা যে দৈনন্দিন কথা বলি, এই কথা বলার সময় আমাদের সব সময় কম বেশি ক্লোজের ব্যবহারটা করতে হয়। ওকে, অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ওয়েতে, অর্থাৎ মিনিংফুল ক্লোজ বলতে পারি, ওর সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল, ওর নাউন ক্লোজ, বডি ওর অ্যাডজেক্টিভ ক্লোজ, রিলেটিভ ক্লোজ, এইগুলোকে আমরা দারুণ ভাবে আমাদের স্পিকিং এর জন্য, রিডিং এর জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিং এট দ্য সেম টাইম অ্যাজ এ বেসিক গ্রামার হিসেবে দৈনন্দিন ইংরেজির প্রয়োজনে খুব ভালোভাবে প্রয়োগ করতে পারি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। আমি প্রথমত এখানে একটু সময় নিব যাতে করে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি এবং পরবর্তী আলোচনা যেন আমাদের অনেক বেশি ফলপ্রসূ হয়। দয়া করে ধৈর্য ধরে দেখবেন, কারণ ভিডিওটি অপেক্ষাকৃত বড় হবে এবং একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে বসুন এবং মাঝে মধ্যে পজ করে যদি না বুঝেন দুইবার দেখার চেষ্টা করুন। ওকে, আমরা ডেফিনেশনে যাচ্ছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি যে ক্লোজ কত প্রকার। অর্থাৎ ইংরেজিতে ব্যবহৃত ক্লোজ আমরা প্রধানত তিন প্রকার ক্লোজ নিয়ে প্রথমত আলোচনা করব। ওকে, প্রধানত তার মানে আরো অনেক রকম ক্লোজ আছে। তার মানে প্রধানত ক্লোজ তিন প্রকার, তা হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আমরা প্রথমত প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে একটু বলি। প্রিন্সিপাল ক্লোজকে আমরা আরো দুই ভাবে ডাকতে পারি, তা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ স্বাধীন বাক্য। তার মানে সহজেই বোঝা যাচ্ছে স্বাধীন বাক্য কি, সে অন্য কারোর উপর নির্ভরশীল নয়। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট একটু বলছি, অর্থাৎ সে কারোর উপর নির্ভরশীল নয়। আবার এখানে বলা হচ্ছে প্রধান বাক্য, তার মানে যদি কোনো সেন্টেন্সে একাধিক বাক্য থাকে তার মানে তার মধ্যে প্রধান যে বাক্যটি, অর্থাৎ যে স্বাধীন, সেই প্রধান বাক্য। তার মানে প্রিন্সিপাল ক্লোজকে আমরা দুইটি নামে ডাকতে পাচ্ছি, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর প্রধান বাক্য, আবারও মেইন ক্লোজ। ঠিক আছে, এরপরে আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা আরো দুই ভাবে ডাকতে পারি, তা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ নির্ভরশীল বাক্য। তার মানে এক বা একাধিক বাক্য থাকবে, সেখানে সেখানে কি একটি ক্লোজ, দ্যাট মিনস কনজাংশন যুক্ত ক্লোজ থাকবে। ওকে, যাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো, এবং একই সাথে যাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লোজ, যেই ক্লোজ সাধারণত কমপ্লেক্স বাক্য তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং, দ্যাট মিনস লেখার জন্য আপনি স্বতঃস্ফূর্ত ভাবে, দারুণ ভাবে কোনো লেখাকে উপস্থাপন করতে চাইলে সবচেয়ে যে বিষয়টি প্রয়োজন তা হলো কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরির জন্য এই সাবঅর্ডিনেট ক্লোজের কোনো বিকল্প নাই। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের বাইরে গিয়ে আপনি কি পারবেন না, এই কমপ্লেক্স সেন্টেন্সও তৈরি করতে পারবেন না, আর আপনার লেখাকে অনেক বেশি ভালো করতে পারবেন না। তার মানে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আজকে ভালোভাবে অবগত হতে যাচ্ছি। দেন আমরা জানবো কোঅর্ডিনেট ক্লজ, যেটার সাথে আমরা ভালোই পরিচিত। আমরা সবগুলো ব্যাপারের সাথে ভালো পরিচিত, কিন্তু আরো একবার একটু ভালোভাবে নিজেদেরকে, যেটাকে আমরা বাংলায় বলি ঝালাই করে নিচ্ছে, ওকে, আমার এলাকার ভাষা। ওকে, অর্থাৎ নিজেদেরকে আরো ভালোভাবে এগুলোর সাথে অ্যাটাচ করে নিচ্ছে, ওকে, অ্যাডাপ্ট করে নিচ্ছে। ওকে, এই কোঅর্ডিনেট ক্লজ যাকে আমরা আবারও কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে সাধারণত ব্যবহার করে থাকি, দ্যাট মিনস যৌগিক বাক্য। ঠিক আছে, অর্থাৎ যৌগিক বাক্য তৈরিতে আমরা এই কোঅর্ডিনেট ক্লোজ
অর্থাৎ কোঅর্ডিনেটর আছে, কোঅর্ডিনেটর যে ক্লোজ মার্কার গুলো আছে সেগুলোর সাহায্যে আমরা আবার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে থাকি। অর্থাৎ আপনি এখানে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবেন। ঠিক আছে, ওকে। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। এরপরও যদি আপনাদের এখানে কোথাও বুঝতে, অর্থাৎ এইটুকু আলোচনার মধ্যে যদি কোথাও বুঝতে কষ্ট হয়, আবার একটু দেখে নিতে পারেন। জি, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। প্রথমত আমরা দেখার চেষ্টা করব প্রিন্সিপাল ক্লজ। আশা করি আপনি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, যেহেতু পূর্বেই বলেছি ভিডিওটা অপেক্ষাকৃত বড় হবে। সো আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে এবং শেষ পর্যন্ত দেখে আমাদের যে উদ্দেশ্য প্রথমত বলেছিলাম সেই উদ্দেশ্য সবগুলো যেন লাভ করতে পারি। ওকে, প্রিন্সিপাল ক্লজ দ্যাট মিনস যে কোনো স্বাধীন বাক্য। এখন আমি স্বাধীন বাক্য কেন বললাম? সাধারণত ছোটবেলা থেকে আমরা শিখে আছি যে এটা স্বাধীন বাক্য, তার মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ স্বাধীন বাক্য, তার মানে কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়। কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব কেন স্বাধীন বাক্য আর কেন পরাধীন বাক্য। ঠিক আছে, আমরা এই প্রিন্সিপাল ক্লজকে যখনই আমরা চিহ্নিতকরণ করতে যাব তখনই সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স বলা যায় এখানে নিয়েছি এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা প্র্যাকটিক্যালি আমাদের দেখা হয়ে যাবে। ঠিক আছে, Okay, আমরা এখানে একটু পড়ি। সিন্স হার হাজব্যান্ড হাইটেড হলিডে সো মাচ, অর্থাৎ যেহেতু তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন। শি ডিসাইডেড টু গো অন হার ওন, অর্থাৎ সে তার নিজ থেকেই যাওয়ার চেষ্টা করছিলেন। ঋষি ডিসাইডেড টু গো, অর্থাৎ নিজ থেকেই যেতে সিদ্ধান্ত নিয়েছিলেন। গো অন হার ওন, অর্থাৎ তার নিজ থেকে। ওকে, অর্থাৎ তার নিজ থেকেই তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা মূলত ক্যামব্রিজ যে আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে নেওয়া। এটি ইজিলি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং আমি নির্ভুল ভাবে আপনাদের বোঝাতে পারি। ওকে, আমি এখানে বাংলায় লিখে রেখেছি। যেহেতু তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন, তাই তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন। ওকে, এখন আমরা এগুলোকে অনুধাবন করার চেষ্টা করবো, একটু চিহ্নিতকরণ করার চেষ্টা করব যে কেন সিম্পল আর কেন হচ্ছে সরি কেন প্রিন্সিপাল এবং কেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, প্রথমত আমি একটু বলে নিই যে সাধারণত এই যে যে কমপ্লেক্স যে বাক্যগুলো আছে এক বা একাধিক সেন্টেন্স দিয়ে তৈরি হতে পারে। সরি, একটা সেন্টেন্স নিয়ে না, একাধিক সেন্টেন্স নিয়ে, দ্যাট মিনস একাধিক ক্লোজ নিয়ে, একাধিক বাক্য নিয়েও তৈরি হয়। আমরা ওই আলোচনায় যাচ্ছি না। আমরা এখানে প্রথমত বোঝার চেষ্টা করি যে সিন্স এটা, সিন্স হচ্ছে একটি, আপনি বলতে পারেন ক্লোজ মার্ক, আর আপনি বলতে পারেন এটি কনজাংশন। ওকে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন অনেকগুলো আছে, প্রায় 50টির অধিক আছে। আমি যদি একটু সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যদি আমি আলোচনা করব, এইখানে একটু যদি দেখাই যে সাবঅর্ডিনেট ক্লোজ কোথায় আছে, যদি আমি আলোচনা করব, এই যে যে সাবঅর্ডিনেট ক্লোজ দেখতে পাচ্ছেন এই সবই সাবঅর্ডিনেট। আরো তো আছে, আরো অনেক আছে, জাস্ট আমি এখানে কয়েকটা এনে রেখেছি। অর্থাৎ যে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত, যে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে বাক্য, অর্থাৎ যে অংশটি থাকে সেই অংশটিকেই আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলো, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে বাক্যই থাকবে তাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। ওকে, অর্থাৎ এই বাক্যটি নির্ভরশীল। আর এই যে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ স্বাধীন বাক্য। ওকে, জি, এখন আমরা দেখার চেষ্টা করি। দেখুন, আমি যদি এই বাক্যটির অর্থ যখন বললাম যে শি ডিসাইডেড টু গো অন হার ওন, অর্থাৎ সে তার নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মানে এই বাক্যটি, অর্থাৎ এই বাক্যটি ছাড়াও একটা মিনিংফুল অর্থ দিবে। ধরেন এই বাক্যটি আমি সরিয়ে দিই। এখন কি দেখুন তো এটা একটা অর্থ দিচ্ছে কিনা, যে সে তার নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা অর্থ দিচ্ছে। তার মানে এই বাক্যটি কি অন্য বাক্যের উপর নির্ভরশীল নয়। বুঝতে পারছেন কি? আবারও দেখুন, আমি এইখানে এই বাক্যটি এনে দিলাম। ওকে, এখানে এখানে আমি কোট করলাম। এখন আমি শুধুমাত্র এই বাক্যটি নিয়ে এই বাক্যটির অর্থ দেওয়ার চেষ্টা করব। এই বাক্যটির অর্থ দেওয়ার আমি এখানে বোঝার চেষ্টা করবো এই বাক্যটি পুরোপুরি অর্থ দিচ্ছে কিনা। অর্থাৎ সিন্স হার হাজবেন্ড হাইটেড হলিডে সো মাচ, যেহেতু তার
স্বামী এই ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন। এখন বলুন তো বাক্যটি কি শেষ হয়েছে? শেষ হয়নি। তার মানে এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে বাক্য আছে এই বাক্য একা একা অর্থ দিতে পারে না, অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থ দিতে পারছে না। তার মানে অন্য বাক্যের সাহায্য নিতে হচ্ছে। হ্যাভ ইউ গট ইট? কি বললাম? অর্থাৎ আমি এখানে বলছি যেহেতু তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন, তার মানে কি এই বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। তার মানে আমাকে এইটাও বলতে হবে যে তাই কি তাই তিনি তার নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মানে এই জন্যই এই যে যে অংশটা আছে অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটা আছে এই ক্লোজকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ নির্ভরশীল বাক্য। আর এই যে যে বাক্যটি আছে এই বাক্যটিকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লোজ অর স্বাধীন বাক্য। হ্যাভ ইউ গট ইট রাইট নাও? ওকে। এই যে যে অর্থাৎ এই দুটি ক্লোজ মিলে হয়ে যাচ্ছে একটি কমপ্লেক্স কি সেন্টেন্স। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা আবার এইভাবে বলতে পারি, একটু দেখার চেষ্টা করো যে she decided to go on her own, অর্থাৎ সে তার নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে আহ কারণ এইখানে আবার দেখুন অটোমেটিক কারণ অর্থ হচ্ছে কারণ তার হাজবেন্ড এই কি হলিডেজ কে খুব বেশি ঘৃণা করত। ওকে, বুঝতে পারছেন কি? দেখুন আমি যখন এই যে সেন্স যে কনজাংশন শুরুতে ব্যবহার করেছি তখন আমি বলছি যেহেতু। ওকে, আবার আমি যখন মাঝে ব্যবহার করছি তখন বলছি কারণ। একই কথা, মানে এই যে যে বাক্যটি আছে আর এই বাক্যটির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আবার এই যে যে বাক্যটি আছে এই বাক্যটির মাঝে আর এই বাক্যটির মাঝে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু যখন আমি এই কনজাংশনটাকে শুরুতে লিখেছি তখন আমি এখানে কমা ব্যবহার করেছি। ওকে, আর যখন আমি মাঝে ব্যবহার করেছি তখন আর কমা ব্যবহার করিনি, এতটুকু পার্থক্য, আর তেমন কিছু পার্থক্য নাই। এটা শুধুমাত্র এই সেন্সে। আমরা এখানে যেহেতু প্রিন্সিপাল ক্লোজ কে বুঝতে চাচ্ছি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ সবসময় কি কি হবে, এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটি থাকবে সেই ক্লোজের অর্থাৎ এই কনজাংশন পরেই এই অংশটি বসবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি এই কনজাংশনের পরেই বসবে। আর সব সময় এই বাক্যটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি সবসময় স্বাধীন থাকবে। যদিও আমরা প্রিন্সিপাল ক্লোজ শিখতে গিয়ে একসাথে সাবঅর্ডিনেট ক্লোজের ব্যাপারটিও ইতিমধ্যে অবগত হয়েছি। দেখুন এই একই বাক্যের অর্থ আবার এটাও দেয় যে তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন বলে তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওকে, বুঝতে পারছেন কি? ওকে, এখন আমরা এইখানে আরেকটি উদাহরণ দেখি প্রিন্সিপাল ক্লোজ হিসেবে। ডিফরেস্টেশন and which is hindering to the supply of oxygen, অর্থাৎ অক্সিজেনের বাধা সৃষ্টি করছে। এই যে যে মানে গাছ কেটে ফেলার যে ব্যাপারটি আছে যা বলতে বোঝায় যে মানে রেসপেক্টিভলি গাছ কেটে ফেলাকে বোঝায়। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, যদি আমি এই যে যে ক্লোজ যুক্ত অর্থাৎ কনজাংশন যুক্ত যে ইয়াটা আছে ক্লোজটা আছে এই ক্লোজটাকে আমি যদি এখান থেকে সরিয়ে দিই, দেখুন তো যদি সরিয়ে দিই তাহলে কি এই বাক্যটি অর্থ দিচ্ছে না? অর্থাৎ এই বাক্যটি অর্থ দিচ্ছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। ওকে, আর যখন আমি এই অংশটা দিচ্ছি অর্থাৎ যখন আমি এই অংশটাকে বসাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তবে এই অংশটাকে কি ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ বলা হচ্ছে সেটা আমরা দেখব পরবর্তী আলোচনায়। এই যে এই যে যে অংশটা লিখলাম এই অংশ ব্যবহার কি ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ বলা হচ্ছে সেটা আমরা দেখবো। এটাকে অ্যাডভার্বিয়াল অর্থাৎ আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজও বলতে পারি, আবারও সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি, এই অংশটাকে আবার আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারি আর রিলেটিভ ক্লোজ বলতে পারি। সব আমরা দেখব, নো প্রবলেম, সবই আমরা দেখব। ঠিক আছে? জি, আমরা এখন আমাদের যে সাবঅর্ডিনেট ক্লোজ সে অংশে চলে যেতে পারি। তবে হ্যাঁ, একটু বলে নেওয়াই ভালো যে ইতিমধ্যে আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ শেষ করে ফেলেছি, অর্থাৎ যখন আমরা প্রিন্সিপাল ক্লোজ আলোচনা করতে গিয়েছি তখনই কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ আলোচনা করে ফেলেছি। এখন প্রশ্নটা হলো এরপর সাবঅর্ডিনেট ক্লোজ আরো শিখবো আরো জানবো। সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আমরা সেইগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি দেখার চেষ্টা করব এবং নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে বেশ কিছু উদাহরণ আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। অর্থাৎ এইখানে যে প্রিন্সিপাল ক্লোজ কোনগুলো সেগুলো আপনি চিহ্নিতকরণ করতে পারেন। আপনার জন্য কাজ হলো এই যে যে বাক্যগুলো আমি লিখেছি এর মধ্যে প্রিন্সিপাল ক্লোজ, এই যে একটি দুইটি তিনটি এই তিনটি বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ কে শুধুমাত্র তা চিহ্নিত করবেন। ওকে, জি। এরপরে আসুন আমরা এদিকে চলে আসি।
অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এই আলোচনায় আমরা চলে আসি। ঠিক আছে, প্রথমেই সাবঅর্ডিনেট ক্লজ তো বুঝতেই পেরেছি, অর্থাৎ এটা পরাধীন বাক্য, অন্য বাক্যের উপর নির্ভরশীল। দ্যাট মিন্স অন্য বাক্যের উপর যখন সে নির্ভর করে ঠিক তখনই অর্থ দেয়, এছাড়া সে অর্থ দিতে পারে না। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ আবারও তিন ধরনের: অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল। আমরা এই ব্যাপারগুলোই হচ্ছে আমাদের ইংরেজি লেখার জন্য সবচেয়ে বেশি কাজ। কোন ব্যাপারগুলো? এই ব্যাপারগুলো। আর এই ব্যাপারগুলোকে যখন আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো, তখন আমাদের, বিশেষ করে আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি, আপনি ইংরেজিকে অনেক বেশি সহজভাবে উপস্থাপন করতে পারবেন, অনেক বেশি সহজভাবে আপনি এই ইংরেজি কথা বলতে পারবেন, অর্থ উদ্ঘাটন করতে পারবেন। তার মানে সাবঅর্ডিনেট কনজাংশন বা ক্লোজ, দ্যাট মিনস সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি হয়, এইগুলো হচ্ছে আবার তিন ধরনের: অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডভার্বিয়াল। আমরা যদি সাধারণ সেন্সে একটু এখানে একটু যদি সংজ্ঞা দিই, ওকে, এই যে যে অ্যাডজেক্টিভ ক্লোজ কি হবে? সব সময় কি, আমি একটু লিখি, ওকে, অর্থাৎ সব সময় কি করবে? নাউনকে, দ্যাট মিনস বাক্যে ব্যবহৃত নাউন, আমরা বলতে পারি যে নাউন সম্পর্কে কি করবে? তথ্য দিবে। ওকে, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বলতে পারি, কি করবে? তথ্য দিবে। ওকে, নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে কি করবে? অতিরিক্ত তথ্য দিবে সব সময়। জাস্ট ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অর্থাৎ কোনো বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন সম্পর্কে তথ্য দিবে। আবার এরকম হতে পারে পুরো, আমরা দেখবো কিন্তু প্র্যাকটিক্যালি, জাস্ট এখানে একটু বলছি, পুরো অর্থাৎ সম্পূর্ণ বাক্যকেও, অর্থাৎ সম্পূর্ণ বাক্য সম্পর্কেও তথ্য দিতে পারে। কি দিতে পারে? আমরা এখানে একটু দেখি, অর্থাৎ সম্পূর্ণ বাক্য, দ্যাট মিনস সব সময় কি করবে? নাউন অথবা সম্পূর্ণ বাক্য সম্পর্কে তথ্য দিবে, যাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ আরেকটি নাম আছে, আমি এখানে একটু বসিয়ে দিই। অ্যাডজেক্টিভ ক্লোজ আরেকটি নাম হচ্ছে কি? রিলেটিভ ক্লোজ। ওকে, আমরা এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি অনেক সময়। আমি বলছি আবারও, অ্যাডজেক্টিভ ক্লোজ যার আরেকটি নাম রিলেটিভ ক্লোজ, এ কি করবে? বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তবে ডেফিনেটলি এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে। ঠিক আছে, আমরা দেখবো সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো। ঠিক আছে, ওকে, এরপরে নাউন ক্লোজ। নাউন ক্লোজ অনেকাংশেই নাউনের মতো কাজ করে। ওকে, অর্থাৎ নাউন ক্লোজ সিম্পলি আমরা যেটা করতে পারবো, ইট এর অল্টারনেটিভ হিসেবে বসাতে পারবো। কি? ইট এর অল্টারনেটিভ, অর্থাৎ নাউন ক্লোজ এর অল্টারনেটিভ হিসেবে আমরা ইট কে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা নাউন ক্লোজ সম্পর্কে সাধারণত এই যে হট, তারপরে হচ্ছে হোয়ার, এগুলোর অর্থ দেয়। তারপর আমরা দেখুন প্র্যাকটিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, এরপর সাধারণত হট এর উত্তরটাই আমরা বলতে পারি যে নাউন, এটাই সবচেয়ে, বা হট বা কি বলে, এই যে যে হু এর উত্তরগুলো সাধারণত নাউন ক্লোজ হয়ে থাকে। তারপর ডিফারেন্ট কিছু আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। অ্যাডভার্বিয়াল। এখন অ্যাডভার্বিয়াল ক্লোজ কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা দেখার চেষ্টা করব। অ্যাডভার্বিয়াল ক্লোজ হচ্ছে ঠিক ওই যে যে পূর্বে আলোচনা করলাম, দ্যাট মিনস নির্ভরশীল তো হবেই এখানে, সবগুলো বা সবগুলো ক্লোজে কি প্রধান বাক্যের উপর নির্ভরশীল হবে, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজটা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব আমরা যেভাবে চিহ্নিত করি ওই রকম ভাবেই আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লোজকে বোঝার চেষ্টা করব। সিম্পলি যদি আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাডজেক্টিভ ক্লোজ যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, বা নাউন ক্লোজকে যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, এর ছাড়া বাদ বাকি যত ক্লোজ আছে সবই অ্যাডভার্বিয়াল। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ ক্লোজ প্রথমে আমরা চিনব, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এরপরে নাউন ক্লোজকে আমরা চেনার চেষ্টা করব, যে নাউন ক্লোজ যে ধরনের, যে কোনো ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্য কি ইট এর দ্বারা রিপ্লেস করা যাবে, অর্থাৎ ইট দ্বারা রিপ্লেস করা যাবে, তাকেই আমরা কি বলতে পারি? খুব সহজেই আমরা নাউন ক্লোজ। এখন যেহেতু দুইটির উদাহরণ আমরা পেয়ে গেলাম, বা দুইটির উদাহরণ বলতে দুইটির সংজ্ঞা পেয়ে গেলাম, বাদ বাকি যত ক্লোজ আছে সবগুলোই হচ্ছে কি, আমরা সিম্পলি ধরে নিব অ্যাডভার্বিয়াল। ওকে, আমরা একটু এখানে দেখে নিব, তাহলে আমরা বোঝার চেষ্টা করব।
এইখানে যদি একটু দেখি যে আই নো, আমি জানি, ওয়ার হি লিভস, কোথায় সে বাস করে। ওকে, দেখুন আমি বলেছিলাম যে আমরা কি করব, ইট দিয়ে রিপ্লেস করব। কি করব, এই বাক্যটিকে নাউন ক্লোজ, নাউন ক্লোজ কে কি করব, সরি, জি, নাউন ক্লোজ কে কি করব, ওকে, আমরা নাউন ক্লোজ কে সবসময় এই ইট দিয়ে রিপ্লেস করব। যদি হয়ে যায় রিপ্লেস, অর্থাৎ ইট এর পরিবর্তে, অর্থাৎ নাউন ক্লোজের পরিবর্তে ইট বসিয়ে দেখবো যে অর্থ দিচ্ছে কিনা, অর্থাৎ তাহলে আমরা ভেবে নিব, ধরে নিব যে এটা নাউন ক্লোজ। সহজভাবে বোঝার জন্য দেখুন, আমরা এগুলোর সাথে যখন অভ্যস্ত হবো তখন আপনাকে এই সংজ্ঞা দেখতে হবে না। ঠিক আছে, আমরা জাস্ট সহজভাবে চিহ্নিত করার জন্য এটা বলছি। ওকে, অর্থাৎ ইট, অর্থাৎ ইট দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, ইট দিয়ে রিপ্লেস করা যায়। ওকে, আর এই যে যে অ্যাডভার্বিয়াল ক্লজ বাদ বাকি সব, এখন আমি প্রথম এই বাক্যটি পড়ি, আই নো ওয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। ওকে, সিম্পলি একটা ব্যাপার দেখুন তো, এই যে যে ক্লোজ কনজাংশনটি আছে, অর্থাৎ এই যে যে আমরা যেটাকে বলি কনজাংশন, অর্থাৎ ক্লোজ মার্কার কনজাংশন, এই কনজাংশন মূলত কাকে রিফার করছে? যদি আমরা এই সংজ্ঞার মধ্যে ফেলে দিই, অ্যাডজেক্টিভ সংজ্ঞার মধ্যে, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিবে। এখন এই যে যে কনজাংশনটি আছে, এর কি নাউন সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না? তার মানে এটা হবে না। তার মানে আমি যদি পুরো ক্লোজটিকে এইরকম ভাবে কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে ইট দিই, সরি ইট, এরপরও কিন্তু এটা একটা অর্থ দিই, অর্থাৎ আই নো ইট, আমি এটি জানি, অর্থাৎ সে কোথায় বাস করে এটি আমি জানি। হ্যাভ ইউ গট? আমরা তিনটি উদাহরণ যখন দেখবো তখন সিম্পলি বুঝে ফেলবো। দেখুন এখানে কিন্তু সমাপ্ত নয়, অর্থাৎ এটুকু যে আমরা চিনবো এতটুকু সমাপ্ত নয়, আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনি অবাক হবেন যে যে কত রেখেছি এখানে, অর্থাৎ এগুলোর যে কত মানে মানে তেনা জড়ানো আছে, ব্যাপার স্যাপার অনেক আছে, এগুলো সব আমরা দেখব, সব দেখব। ঠিক আছে, তার মানে আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। আমি এখানে বেশি বেশি বকবক করছি এই কারণে যে যেন আমরা পরবর্তী আলোচনায় গেলে খুব সহজেই অনুধাবন করতে পারি। তার মানে এইখানে যে আমি দেখিয়েছিলাম, কি দেখালাম, এইখানে আমি বললাম যে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, তার মানে এটা কি ক্লোজ, নাউন ক্লোজ। সিম্পলি এটা কি ক্লোজ, নাউন। আপনিও ইট দিয়ে রিপ্লেস করবেন, তাহলেই নাউন ক্লোজ পেয়ে যাবেন। ওকে, আমরা একই সাথে এই ক্লোজটি সম্পর্কেও, আই নো দ্য প্লেস, অর্থাৎ আমি জায়গাটি জানি, ওয়্যার, যেখানে, আমি সবগুলো এরকমই নিয়েছি, যেখানে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল, ওয়াকা, ঘটেছিল। হ্যাভ ইউ গট ইট? এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে যে ওয়্যার ব্যবহার করছে, অর্থাৎ এই যে যে কনজাংশনটা, এই কনজাংশন কাকে রিফার করছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? ডেফিনেটলি এই প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে কি, আমি কি বলেছি যে বাক্যে ব্যবহৃত নাউন কি বা নাউন ফ্রেজ সম্পর্কে অথবা সম্পূর্ণ বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আমরা এখানে যাচ্ছি না, আমি নাউন সম্পর্ক পর্যন্তই থাকছি। নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, কি করছে, এই যে যে নাউনটি আছে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত নাউন সম্পর্কে, দ্যাট মিনস এই প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, যে এই যে যে প্লেসটি যেখানে কি হয়েছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। ওকে, আমি কি বোঝাতে পারলাম? ওকে, আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ কে বারবার বোঝার চেষ্টা করি, প্রয়োজনে আমরা আরো ব্যবহার করি। এরপরে আমরা বাদ বাকি সবগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে চিহ্নিত করব, তাহলে আমাদের সমস্যা অনেকাংশে সম্পূর্ণ হবে। ঠিক আছে, আমরা এইখানে আর একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি এখানে সিম্পলি বললাম যে এইরকম ভাবে যে হোয়াট হি ইজ সেইং, কি সে বলছে, কি সে বলছে, ইজ, কি আমি বললাম যে এরকম ভাবে, সিন্স আমি বললাম যে ক্রেজ, জাস্ট বললাম যে মনে হয় পাগলাটে, বা মানে সে কি বলছে মনে হয় পাগলাটে বা পাগল। ঠিক আছে, এরকম তার মানে হচ্ছে, আবার আপনি, আমি যদি আরো সহজ করে দিই, হোয়াট হি ইজ সেইং, সে কি বলছে, আমরা বললাম যে হোয়াট হি ইজ সেইং
ইজ, দ্যাট মিনস আমরা বললাম যে অ্যাবস্ট্রুজ, দ্যাট মিনস এটা কি, অর্থাৎ বোঝা যাচ্ছে, অ্যাবস্ট্রুজ, ওকে, অর্থাৎ বোঝা যাচ্ছে না, অনেক দুর্বোধ্য দুর্বোধ্য আর কি। সে যাই বলছে এটা কি, দুর্বোধ্য। ওকে, অথবা আমরা আরো সহজ করে যদি লিখি এরকম, এরকম ভাবে লিখলাম যে আম গেটিং, বললাম যে আম গেটিং অ্যালার্ম, ওকে, যে আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, বা আমরা কি আহ ভীত হয়ে দ্যাট মিনস শঙ্কিত হয়ে পড়ছি, এরকম আম গেটিং অ্যালার্ম, এইভাবে বললাম যে টু নো, টু নো জানতে পেরে, বা হোয়াট এভার, টু নো যে হোয়াট হোয়াট পিপল আর ডুইং, ওর আমরা বলতে পারি হোয়াট মিসক্রিয়েন্ট, হোয়াট মিসক্রিয়েন্ট আর ডুইং, ওকে, ডুইং সারা দেশ ব্যাপী, আমরা জাস্ট বললাম অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে, টেক ইট ইজিলি। জাস্ট আমি প্রথমত কি অ্যাডজেক্টিভ ক্লোজ এবং নাউন ক্লোজ কে ভালোভাবে বোঝার চেষ্টা করছি, যাতে করে এই বাকি সব যে অ্যাডভার্বিয়াল ক্লোজ এটা আমরা অনুধাবন করতে পারি, ঠিক আছে? Okay. দেখুন তো আমি এখানে লিখেছি যে হোয়াট হি ইজ সেইং, কি সে বলছে, ওকে, ইজ অ্যাবস্ট্রুজ অর্থাৎ দুর্বোধ্য। এখন আপনি যদি এই অংশটি এটা কেটে দিয়ে এখানে ইট বুঝিয়ে দেন, সরি ইট কে রিপ্লেস করেন, অর্থাৎ আপনি বললেন যে ইট ইজ অ্যাবস্ট্রুজ, দ্যাট মিনস এটা কি, দুর্বোধ্য। হ্যাভ ইউ গট ইট রাইট নাও? ওকে, অর্থাৎ আমরা যখন ইট দিয়ে রিপ্লেস করতে পারবো তার মানে হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যায় যে কোনো ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যই হচ্ছে নাউন ক্লজ। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তাছাড়া আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে আরো বুঝতে পারবো যে আম গেটিং অ্যালার্মড অর্থাৎ আমি আহ শঙ্কিত হচ্ছি, টু নো জেনে বা জানতে পেরে, হাট কি, মিসক্রিয়েন্টস অর্থাৎ এই যে দুষ্কৃতিকারীরা সারা দেশব্যাপী কি করছে। এখন দেখুন তো আমি যদি সিম্পলি এই অংশটাকে কেটে দিই, এখানে যদি ইট দিই, সিম্পলি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি বা আমি ভয় পাচ্ছি এটা যে, অর্থাৎ সারা দেশব্যাপী কি হচ্ছে। ওকে, আমরা আরো ভালোভাবে আরো কয়েকটি উদাহরণ দেখবো প্রয়োজনে, ঠিক আছে? এখন আমরা আর একটু দেখার চেষ্টা করি অ্যাডজেক্টিভ, অর্থাৎ অতিরিক্ত তথ্য দেয়। এখানে আমি লিখেছিলাম যে এই যে যে কনজাংশন আছে, এই কনজাংশন এই প্লেস সম্পর্কে তথ্য দেয়, যার কারণে আমরা এই অংশটিকে কি বলছি, অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি, রাইট? এই অংশটিকে কি বলছি, অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি। আর আমরা এই অংশটিকে বলছি নাউন ক্লোজ, রাইট? অর্থাৎ এই যে যে অংশটি আছে এই অংশটিকে আমরা কি বলছি, নাউন ক্লোজ বলছি, এই অংশটিকে আমরা নাউন ক্লোজ বলছি। কিন্তু যখন আমরা খেয়াল করি, যখন আমরা এই যে প্লেস সম্পর্কে তথ্য দিল তখন আমরা এই ক্লোজটাকে আবার বললাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে? একই রকম ভাবে এখানে একটু লক্ষ্য করুন, আমি এখানে একটু বাক্য লিখছি, আমি যদি এইভাবে লিখি দা ফুটবল, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, দা ফুটবল, আমি বললাম যে হুইচ আই বট, অর্থাৎ আমি বললাম যে গতকাল, ইয়েস্টারডে, ওকে, ইয়েস্টারডে আমি গতকাল যে বলটি কিনেছিলাম, বললাম যে ইয়া, যে বলটি আমি গতকাল কিনেছিলাম, বললাম যে এটা খেলা হচ্ছে, বা এটা কি দেওয়া হয়েছে, ওকে, আমি বললাম যে গিভেন টু মাই, বললাম যে গিভেন টু মাই কাজিন, ঠিক আছে, আমার কাজিনকে কি দেওয়া হয়েছে, পরিবার। অর্থাৎ এই যে যে হুইজ কনজাংশন যুক্ত যে অংশটা আছে, এই যে যে অংশটা অর্থাৎ হুইজ কনজাংশন যুক্ত যে বাক্যটি আছে, হুইজ কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে, এই ক্লোজটা মূলত কি এই ফুটবল সম্পর্কে তথ্য দিচ্ছে, যার কারণে আমরা এই ক্লোজটাকে কি বলছি, অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি, ওর আমরা রিলেটিভ ক্লোজ বলছি। আর এই প্রধান যে অংশটা অর্থাৎ এই ফুটবল আর এই যে হচ্ছে ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে প্রধান অংশ আর প্রধান ভার্ব, ঠিক আছে? আশা করছি এখন বুঝতে পেরেছেন। তারপর আমরা আরো দেখবো যে কত ধরনের অ্যাডজেক্টিভ ক্লোজ হয়, কত ধরনের নাউন ক্লোজ হয়, আমরা সব দেখবো। এখন কথা হলো এছাড়া, অর্থাৎ এছাড়া যত বাক্য আছে সবই হবে কি, সিম্পলি সবগুলো হবে অ্যাডভার্বিয়াল। ওকে, জি,
হয়তোবা বুঝতে একটু কষ্ট হবে, এই জন্যই আমরা উদাহরণ সহ সব দেখব, তখন আমরা স্পষ্ট বুঝতে পারবো। ঠিক আছে? জি, আমরা এখন চলে যাচ্ছি আবারও আলাদা আলাদা ভাবে যে আলোচনা, অর্থাৎ আমরা প্রথমত অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে জাস্ট আপনাদের সাথে সার্বিকভাবে পরিচয় করি, কিন্তু এখন আমরা কি করব, আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলাদা আলাদা খণ্ডকে আলাদা আলাদা ভাবে আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, প্রথমত আমরা আলোচনা করব যে অ্যাডজেক্টিভ, যদিও ইতিমধ্যে আমি সংজ্ঞা প্রোভাইড করেছি, বলেছি কিভাবে তৈরি হতে পারে। ঠিক আছে, অনেক ধরনের ক্লোজ দিয়ে ও কনজাংশন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি হতে পারে, তবে সবসময় কি করবে, এই নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। সাধারণত হু, হুইজ, দ্যাট, হুম, হুজ, ওয়্যার, এগুলো দিয়ে সাধারণত তৈরি হয়। ঠিক আছে, আরো আরো আছে, সেগুলো দিয়েও তৈরি হয়। ওয়ার্ড দিয়ে হতে পারে, দ্যাট দিয়ে হতে পারে। ওকে, কিন্তু সবসময় কি করবে, নাউন সম্পর্কে তথ্য দিবে। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণস্বরূপ এখানে বলি, ওকে। ও, আবারও একটা কথা বলে নিই, যেহেতু আমরা এখানে একটু দেখে নিই, যেহেতু এখানে উদাহরণস্বরূপ দেখেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, এই জন্য আর এখানে উদাহরণ দিচ্ছি না। কিন্তু এখানে আমরা একটু বলে নিই যে অ্যাডজেক্টিভ ক্লজ আবার দুই ধরনের। একটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লজ, অর নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি। আবারও আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ যেটা দিতেই হয়, যে ক্লোজটা, অর্থাৎ যে ক্লোজ মার্কারটা দিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হয়, তাকে আমরা রেস্ট্রিক্টেড ক্লোজ বলছি। আর যেটাকে না দিলেও চলে একটা বাক্যে, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে না দিলেও চলবে, সেই ক্ষেত্রে নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ বলছি, অর আমরা এটাকে নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লোজও বলতে পারি। ঠিক আছে, এখানে আমি দেখুন লিখে রেখেছি, আপনি যদি একটু পজ করে দেখে নিতে পারেন, এই পড়াটা আপনি একটু পড়েও নিতে পারেন যদি আপনি চান। যদিও আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে কি তথ্য প্রদান করবে। ওকে, তাহলে আমরা একে অ্যাডজেক্টিভ ক্লোজ আর নাউন ক্লোজ বলতে পারি। ওকে, যেমন এখন নন রেস্ট্রিক্টেড ক্লোজ বলতে আপনি কি বুঝছেন, আমরা যদি এই উদাহরণটা একটু লক্ষ্য করি, খুব সহজে বুঝতে পারবো। আমি বলছি যে মিস্টার উবাইদুর রহমান ইজ আ ফর্মার স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এরপরে এই যে যে অংশটা লিখেছি, এই অংশটা, এই যে যে অংশটা, এই অংশটাকেই বলা হচ্ছে, এই অংশটা মূলত মানে কি সম্পর্কে তথ্য দিচ্ছে যদি আপনাদের আমি জিজ্ঞাসা করি। ওকে, সিম্পলি যদি আপনাদের জিজ্ঞাসা করি তাহলে কি তার মানে, এই যে যে হু, অর্থাৎ এই যে যে কনজাংশন হু যুক্ত যে অংশটা আছে, এই অংশটা অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, এক কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটা আছে, এই মিস্টার রহমান সম্পর্কে তথ্য দিচ্ছে। এই অর্থাৎ সাধারণত এই রিলেটিভ ক্লোজ ওর এই অ্যাডজেক্টিভ ক্লোজ রিলেটিভ প্রোনাউন এইগুলো দিয়ে তৈরি হয়। ওকে, তার মানে এরপর আমরা দেখি যে যাকে আমরা কনজাংশন বলতে পারি পরিবার। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে যে হু দিয়ে আমরা কি করছি, এই হু দিয়ে আমরা সিম্পলি এই রহমানকে, রহমান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছি, অর্থাৎ রহমানই হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট। তার মানে এটা কি ধরনের বাক্য, সিম্পলি বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অর আমরা বলতে পারি ইস, আমরা বলতে পারি কি অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ। আমরা যদি এটাকে কেটে দিই, এরপর কিন্তু অর্থ দিচ্ছে যে মিস্টার রহমান এই কি বলে শত শত স্টুডেন্টকে বছর পর বছর ধরে পড়িয়ে আসতেছে। ঠিক আছে, অর্থ দিচ্ছে। আবার আমরা যখন এটাকে প্রোভাইড করছি, যখন এই তথ্যটা দিচ্ছি, তখন এই নাউন সম্পর্কে অর্থাৎ মিস্টার রহমান সম্পর্কে এই অতিরিক্ত তথ্যটা এখানে বসানো হয়েছে। বুঝতে পারছেন কি, অর্থাৎ এটা ছাড়াও কিন্তু অর্থ দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি নন রেস্ট্রিক্টেড ক্লোজ ফর অ্যাডজেক্টিভ, নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ এই জন্য দেখুন, এখন ব্যাপারটা হলো আমরা বেসিক গ্রামার হিসেবে কিন্তু দারুণ ভাবে এগুলোর অর্থ আমরা বুঝতে পারতেছি, আবারও যখন অর্থ উদ্ঘাটন করতে যাব তখনও আমরা এগুলোকে খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। রাইট, এরপরে দেখুন উদাহরণস্বরূপ এখানে যদি আমরা দেখি, এইখানে একটু লক্ষ্য করুন যে এই হুইস, যে আমরা বললাম যে ডিফরেস্টেশন কি, হুইজ ইজ হিন্ডারিং টু দ্য সাপ্লাই অফ অক্সিজেন, অর্থাৎ যা মূলত, অর্থাৎ এই যে যে বন উজাড় করা, যা মূলত কি অক্সিজেনের সাপ্লাইকে প্রতিবন্ধকতা করছে। এখন আপনি বলেন রিফার্স টু কাটিং ট্রিজ রেসপেক্টিভলি, অর্থাৎ এই ডিফরেস্টেশন বলতে বোঝায় কি এই যে যে বন উজাড় করা, অর্থাৎ নির্বিচারে বন উজাড় করা। এখন প্রশ্নটা হলো
এই যে যে ক্লোজ মার্কারটা আছে, অর্থাৎ আপনার এটাকে আমরা কত কিছু বলি, রিলেটিভ ক্লোজ বলি, ক্লোজ মার্কার অর সাবঅর্ডিনেট ক্লোজ বলি, হোয়াটএভার। এই অংশটা মূলত কাকে, এই কার সম্পর্কে তথ্য দিচ্ছে? ডেফিনেটলি ডিফরেস্টেশন সম্পর্কে তথ্য দিচ্ছে, রাইট? এই জন্য আমরা এই অংশটাকে কি বলছি, রিলেটিভ ক্লোজ বলছি। আবার এই অংশটা ছাড়াও কিন্তু এই বাক্যটি সম্পূর্ণ অর্থ দিচ্ছে, যার কারণে একে আমরা বলছি কি, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লোজ অর রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ। হ্যাভ ইউ গট ইট? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে এখানে আরো আছে, এই যে এইগুলো আছে, অর্থাৎ দিস ইজ আ কম্পারেটিভলি স্ট্রং বক্স হুইচ প্রোভাইডস ইউ উইথ সিকিউরিটি। ওকে, তারপরে এই যে আছে, অর্থাৎ বাক্যের নাউন সম্পর্কে তথ্য দিলেই আমরা কি করব, নাউন সম্পর্কে যখনই তথ্য দিবে তখনই আমরা কি করব, সেই ক্লোজকে, অর্থাৎ যেই রিলেটিভ ক্লোজ অর কনজাংশন নাউন সম্পর্কে তথ্য দিবে, সেই সেই কনজাংশন যুক্ত বা রিলেটিভ ক্লোজ যুক্ত যে বাক্যটি আছে সেই বাক্যটিকে আমরা রিলেটিভ ক্লোজ বলতে পারি অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারি। এই যে এই দুটি বাক্য একই রকম ভাবে। ওকে, এখন আসি যে রেস্ট্রিক্টেড ক্লোজ। রেস্ট্রিক্টেড ক্লোজটা কি? অর্থাৎ রেস্ট্রিক্টেড ক্লোজ যেখানে, অর্থাৎ এই ক্লোজ যুক্ত অংশটা থাকাটা, মানে অর্থাৎ যদি থাকে তাহলে পূর্ণাঙ্গ অর্থ দেয়। ঠিক আছে, মানে তখন ভালো অর্থ দেয় আর কি। দ্যাট মিনস আপনি বলতে পারেন এটা ছাড়াও, মানে ভালো অর্থ দেয়, পূর্ণাঙ্গ একটি অর্থ দেয়। যেমন ধরেন এই অংশটা ছাড়াও এই পুরো অংশটা হচ্ছে এই কনজাংশন যুক্ত। এখন এই অংশটা যদি আমি বসিয়ে দেই, দিস ইজ মিস্টার রহমান, শুধু মিস্টার রহমান, রাইট? এখন আমি মিস্টার রহমান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে চাচ্ছি, ঠিক আছে, কি করতে চাচ্ছি, তথ্য। তার মানে এই তথ্যটা আমি প্রদান করলাম, ঠিক আছে। এখন এই তথ্যটাকে যদি আমি প্রদান না করতাম এই ক্লোজ যুক্ত, অর্থাৎ এই ক্লোজ দিয়ে, দ্যাট মিনস তখন কি এই ইনফরমেশন গুলো আসতো না, আসতো, এই ইনফরমেশন গুলো কিন্তু আসতো না। দেখুন এখানে একটু বোঝার চেষ্টা করুন, এই যে যে আমি এখানে ব্যবহার করলাম, এই অংশটা ছাড়া কিন্তু সিম্পলি এখানে একটা অর্থ দিচ্ছে, ওকে, কিন্তু তার মানে এটা নন রেস্ট্রিক্টেড। আবার এখানে আমরা একটু লক্ষ্য করি, এই অংশটা ছাড়া, অর্থাৎ এই অংশটা ছাড়া আসলে কোনো অর্থই তো, কোনো মানে ইনফরমেশন থাকে না। মিস্টার ওবায়দুর রহমান সম্পর্কে কোনো ইনফরমেশন আর থাকে, থাকে না, রাইট? এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লোজ। অর্থাৎ এখানে আমি এই ক্লোজ মার্কারটা রেস্ট্রিক্টেড দিয়েছি, যে ক্লোজ হু দিয়ে এই এই যে যে রিলেটিভ প্রোনাউন এই মিস্টার রহমানকে বুঝিয়েছে। ওকে, একই রকম ভাবে এখানেও, যে দেয়ার আর লটস অফ স্টুডেন্ট চিলড্রেন এন্ড হু আর প্লেইং ফুটবল। অর্থাৎ আমি এখানে এই হু দিয়ে কাদেরকে বোঝাচ্ছি, এই স্টুডেন্টদের, সরি বারবার স্টুডেন্ট বলে ফেলছি, চিলড্রেনদেরকে বোঝাচ্ছি। তার মানে যারা কি এই মাঠে ফুটবল খেলছে, অর্থাৎ মাঠে ফুটবল খেলছে, দ্যাট মিনস সেখানে অনেক বাচ্চারা যারা মাঠে ফুটবল খেলছে। তার মানে খুব সহজে আমরা কি বুঝিয়েছি, অর্থাৎ এই হু দিয়ে আমরা চিলড্রেনকে বুঝিয়েছি। তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজ, তবে রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লোজ, ঠিক আছে। অর্থাৎ এই পুরো অংশটাই হচ্ছে ক্লোজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওকে, আমরা এক কাজ করতে পারি, এরপরে দেখতে পারি যে রিলেটিভ ক্লোজ যখন সম্পূর্ণ বাক্যকে বোঝায়। দেখুন আজকে আপনারা সব সম্পর্কে অবগত হবেন ধীরে ধীরে, ওকে। বনি আমিনের মতো কয়েকটি ভিডিও দেখেছিলাম, যার কারণে ওইরকম একটা টান রয়ে গেছে। ধীরে ধীরে আমরা সব সম্পর্কে অবগত হব, ঠিক আছে। ওকে, আহ জি, এখানে লিখেছি হি ওয়ন্ট হ্যাভ মাচ টাইম, তার অনেক বেশি সময় নাই টু প্রিপেয়ার ফর দ্য মিটিং। ওকে, অর্থাৎ মিটিং এর জন্য তার অনেক সময় নাই। ওকে, অনেক সময় নাই, এটা যদিও ওই মিটিং কে নির্দেশ করছে এই কুইজ দিয়ে, যে যেটা এই আফটারনুনে, ওকে, দিস ইজ দ্য আফটারনুন, ওকে, অর্থাৎ যেটা এই আফটারনুনে, দ্যাট মিনস হুইচ ইজ দিস আফটারনুন, এই আফটারনুন। তার মানে আমরা বলতে পারি যে এই মিটিংটা কি এই আফটারনুনে, তার মানে হুইচ দিয়ে মিটিং কে বুঝিয়েছে, এখানে ধরে নিলাম এটা। কিন্তু আমি যদি এইখানে একটু নির্দেশ করি, এখানে একটু দেখার চেষ্টা করুন, অর্থাৎ এই রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ কিন্তু পুরো বাক্যকে রিফার করে। যেমন এখানে ডিফরেস্টেশন রিফার্স টু কাটিং ট্রিজ রেসপেক্টিভলি। ওকে, অর্থাৎ ডিফরেস্টেশন বলতে বোঝাচ্ছে কি, যে নির্বিচারে গাছ কাটা, ঠিক আছে। এখন আমি এই হুইচ দিয়ে কাকে বোঝাচ্ছি, হুইচ ইজ হিন্ডারিং টু দ্য সাপ্লাই অফ অক্সিজেন। দেখুন এই হুইচ যখন খুব সহজে এখানে ব্যবহার করেছিলাম,
আমি উপরে নিচে গিয়ে দেখাচ্ছি। হুইজ যখন এখানে ব্যবহার করেছিলাম, আমি এই বাক্যটি এখানে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখুন আমাদের মূল আলোচনা কিন্তু শেষ। এখানে আলোচনা করতেছে আপনি একেবারে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন সব সময়ের জন্য, এই জন্য যাতে আপনার আর বুঝতে এগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে, এইখানে আমি এই ব্যাপারটা লিখে দিই। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানে তো আমি হুইজ দিয়ে ডিফরেস্টেশন বুঝিয়েছিলাম, তো এইখানে হুইজ দিয়ে এক্স্যাক্টলি আমি কাকে বোঝাচ্ছি? আমরা তো সাধারণত দেখছি যে ইমিডিয়েট যে নাউন তাকেই সাধারণত নির্দেশ করে, কিন্তু এই হুইজ দিয়ে কাকে বোঝাচ্ছি? কাটিং টু ডিসকে, রেসপেক্টিভলি কে, না ডিফরেস্টেশন? মূলত এই হুইজ দিয়ে এই পুরো বাক্যটিকে রিফার করছে, অর্থাৎ পুরো বাক্যকে মডিফাই করার জন্য বা পুরো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা কি করতে পারি? রিলেটিভ কনজাংশন যুক্ত, বিশেষ করে রিলেটিভ কনজাংশন হুইজ দিয়েই সাধারণত পুরো বাক্যকে রিফার করা হয়ে থাকে। আবার বলছি কি, রিলেটিভ কনজাংশন হুইজ দিয়েই সাধারণত পুরো বাক্যকে রিফার করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে হুইজ এর পরে এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। বুঝতে পারছেন কি? অর্থাৎ যখন কোনো কনজাংশন দিয়ে পুরো বাক্যকে রিফার করা হবে তখন এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। কিন্তু যখন রিলেটিভ ক্লোজ দিয়ে, সরি রিলেটিভ কনজাংশন দিয়ে বা ইয়া অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো নাউনকে, ওকে, নাউনকে রিফার করা হয়, তখন সেই নাউন অনুযায়ী ভার্ব কি বসে। যেমন এখানে দেখুন, এই নাউনটি প্লুরাল, তার মানে এরপরে এই ভার্বটি কি বসেছে? প্লুরাল বসেছে। এখানে ইয়া আছে, কনজাংশন আছে হু, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন আছে হু, তার মানে হচ্ছে এই অনুযায়ী বসেছে, অর্থাৎ এই নাউন অনুযায়ী বসেছে। কিন্তু যখন পুরো বাক্যকে রেফার করে তখন শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। ঠিক আছে, ওকে। তবে আপনি যদি একাধিক বাক্যকে রেফার করেন সেটা ভিন্ন কথা। জি, তখন আবার প্লুরাল। জি, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ আমরা রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ কয় প্রকারে দেখলাম? তিন প্রকারের। একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লোজ, দ্যাট মিনস রেস্ট্রিক্টেড, নন রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লোজ, তারপর রেস্ট্রিক্টেড অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে যে সম্পূর্ণ বাক্যকে রিফার করে, এই ধরনের রিলেটিভ ক্লোজ। উপরিক্ত প্রশ্ন, উপরিক্ত আলোচনার এটা যদিও আমার যে ক্লাস, সেই ক্লাসের বেসিক, এই জন্য এখানে বলে রেখেছিলাম যে উপরোক্ত আলোচনার কোথাও প্রশ্ন থাকলে চিহ্নিত করে রাখুন, ক্লাসের সময় জিজ্ঞাসা করবেন। ওকে, জি। তারপর আপনার যদি প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি কমেন্টসে জিজ্ঞাসা করতে পারেন, উত্তর দেব। এখন আসি নাউন ক্লোজ, একটু বিরতি নিয়ে নিব। ওকে, দরকার নাই, আমি বিরতি নিলে আবারও ইয়া হয়ে যাব, অর্থাৎ এখন যে এনার্জিটা আছে এটা চলে যেতে পারে, বিরতি নিব না। অর্থাৎ আমরা যে তিন ধরনের ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজের অন্তর্ভুক্ত তিন ধরনের ক্লোজ, তার মধ্যে অ্যাডজেক্টিভ ক্লোজ ইতিমধ্যে সম্পূর্ণরূপে আলোচনা শেষ করেছি। অর্থাৎ সম্পূর্ণ বলতে মানে এক কথা হচ্ছে শেষ করেছি। এরপর নাউন ক্লোজকেও আমরা ইতিমধ্যেই আহ আহ, এ প্রাথমিক আলোচনা করেছি। এখন আমরা একেবারে বিস্তারিত আলোচনা, কারণ নাউন ক্লোজ অনেক ধরনের হয়, বিশেষ করে আমাদের দৈনন্দিন কথা বলায় নাউন ক্লোজের অনেক বেশি প্রভাব আছে। ওকে, দৈনন্দিন কথা বলায় নাউন ক্লোজ সাবজেক্ট হিসেবে বসে। নাউন ক্লোজ সাবজেক্ট হিসেবে বসে। নাউন ক্লোজ দেখুন এখানে অবজেক্ট হিসেবে বসে। নাউন ক্লোজ অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে বসে। নাউন ক্লোজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। নাউন ক্লোজ অ্যাপোজিটিভ অ্যাপোজিশন হিসাবে ব্যবহার হয়। আমরা প্রধানত নাউন ক্লোজ এজ এ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে তাই দেখার চেষ্টা করব। ওকে, নাউন ক্লোজ এজ এ সাবজেক্ট হিসেবে বসে, তার মানে হচ্ছে দেখুন আমি এখানে বলছি যে হোয়াট আর ইউ সেইং। ওকে, মানে কি আপনি বলতেছেন? হয় না, আমরা কথার কথা বললাম যে হোয়াট আর ইউ সেইং, কি আপনি বলতেছেন? ক্যান মেন্টাল হিট আদার্স, অন্যকে মানসিক ভাবে তা আঘাত করতে পারে, রাইট? দেখুন সিম্পলি এখন কেন আমি নাউন ক্লোজ বলছি, এই পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে, পুরো অংশটাকে সাবজেক্টের মতো কাজ করছে। আর প্রধান ভার্ব হিসেবে বসছে এখানে কি? ক্যান, সরি ক্যান মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে হিট হচ্ছে এই মডেল অক্সিলারি ভার্বের প্রধান ভার্ব। দ্যাট মিনস আমি এখানে বসাচ্ছি যে আমি বললাম যে হোয়াট ইজ সেইং, আপনি কি বলছেন যা মেন্টালি অন্যদেরকে আঘাত করছে। তার মানে এই পুরো অংশটা এজ এ সাবজেক্টের মতো কাজ করছে, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন আবারও এখানে যদি একটু বলি, এখানে যদি বলি যে হোয়ার হি ইজ নাও স্ট্রাইং, এখন সে কোথায় আছে বা কোথায় থাকছেন। ইজ আননোন টু আস, অর্থাৎ সেটা আমাদের জানা নেই, অর্থাৎ সেই সম্পর্কে আমরা কি জ্ঞাত নয়, অজ্ঞাত।
দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন তো এখানে, সিম্পলি একটা ব্যাপার এখানে লক্ষ্য করুন। আমরা কিন্তু যতবারই যে কোনো ধরনের কনজাংশন ব্যবহার করছি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি, একটা ব্যাপার আমরা যখন বিশেষ করে কমপ্লেক্স বাক্য তৈরি করতে যাচ্ছি, তখন কিন্তু এই যে যে কনজাংশন গুলো আছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বলেন কনজাংশন বলেন এগুলোর পরেই কিন্তু সাবজেক্ট ব্যবহার হচ্ছে, ভার্ব না। কারণ আমরা সাধারণত প্রশ্ন তৈরি করার সময় ভার্ব ব্যবহার করি। তবে যখন ক্লোজ তৈরি করব, দ্যাট মিনস ক্লোজ বলতে নাউন ক্লোজ তৈরি করব, তখন কিন্তু আমরা এই ধরনের কনজাংশনকে, দ্যাট মিনস এই ধরনের রিলেটিভ প্রোনাউন আর কনজাংশনকে আমরা কি করব, কখনোই দ্যাট মিনস এই সাবঅর্ডিনেটেড কনজাংশনকে এর পরে কখনোই আমরা ভার্ব না ব্যবহার করে সরাসরি সাবজেক্ট ব্যবহার করব। ওকে, অর্থাৎ আমরা যেহেতু প্রশ্ন তৈরি করছি না, দ্যাট মিনস ক্লোজ তৈরি করছি। ওকে, এইখানে দেখো হোয়ার হি ইজ নাও স্টেইং, অর্থাৎ কোথায় সে এখন থাকছেন, ইজ নাউন টু আস্ক। দেখুন আমরা কথা বলার সময় বলতেই পারি ইয়া ওয়ার ইজ নাও, মানে কোথায় সে আছে এখন, এটা আমার জানা নেই। ওকে, দেখুন সিম্পলি আমি কিন্তু ইট দিয়ে এটাকে রিফার করতে পারি, ই দিয়ে, ইট দিয়ে, যে ইট ইজ নট ওয়াজ। ওকে, সরি, ইট ইজ আননোন টু আস, অর্থাৎ এটা আমাদের অজ্ঞাত, অর্থাৎ এটা আমাদের অপরিচিত। তারপরে কিন্তু হচ্ছে আবারও যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি অর্থাৎ সাবজেক্টের মতো কাজ করছে, এই জন্য আমরা একে বলছি যে সাবজেক্ট হিসেবে নাউন। ওকে, আরো দেখাবো, এখানে অনেক আছে, এগুলো আমি, আপনি পজ করে দেখে নিতে পারেন, আমি ধীরে ধীরে যাচ্ছি। যেমন এখানে বলেছি যে বাংলাদেশের বর্তমান সমাজ বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে যা আশা করে মূলত তাই আরো চিন্তা বাড়িয়ে দেয়। কত বড় একটা দেখুন, তার মানে সিম্পল, একেবারে সিম্পল ব্যাপার কিন্তু কত বড় করে লেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু নাউন ক্লোজ জাস্ট শিখে রাখি, গিয়ে নাউন ক্লোজ শিখে রাখি, কিন্তু নাউন ক্লোজ দিয়ে যে অনেক বড় বড় বাক্য তৈরি করা যায়, অনেক বড় বড় মিনিংফুল বাক্য তৈরি করে সেগুলোকে যে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই ব্যাপারটিকে আমি মূলত গুরুত্ব দিচ্ছি। ওকে, অর্থাৎ এইখানে কিন্তু দেখুন হট ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে এই পর্যন্ত এনেছি, এই পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট, দ্যাট মিনস হট, অর্থাৎ আপনি পুরো অংশটাকে এক এক অর্থে সাবজেক্ট করতে পারেন। কিন্তু এই পুরো অংশটা কি হিসেবে কাজ করছে এখানে, এখানে নাউন ক্লোজ হিসেবে কাজ করছে, সাবজেক্টের মতো কাজ করছে, কারণ এখানে প্রধান ভার্বটা হচ্ছে ইরেজ। ওকে, অর্থাৎ হোয়াট, কি, দ্যাট মিনস কি অথবা যা বাংলাদেশের যে সোসাইটি গুলো বিশেষ করে ভিলেজার্স, ওকে, ভিলেজার্স, ওকে, দ্যাট মিনস যা আশা করে, কি আশা করে, এই গ্রাজুয়েট যারা আছে তাদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে, raises further their tensions, date প্রকৃতপক্ষে তাদের যে আরো বাড়ে, আমরা এসকেলেট দিতে পারতাম ওর পরিবার, আমরা ওদিকে যাচ্ছি না, অর্থাৎ তাদের এই যে যে মূলত তাদের চিন্তা আরো বাড়িয়ে দেয়। এখানে আপনাদের জন্য একটি কাজ আছে, যদিও আমি করে ফেলেছি, এই হোয়াট দ্য পিপল, জি এটা আমি অবশ্য করে ফেলেছি। আহ ওকে, জি, আপনারা এক কাজ করবেন, এগুলোকে পড়ার সময় একটু ধীরে ধীরে একটু আস্তে আস্তে যাবেন, একটু পজ করে দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো বাক্য লিখে রেখেছি, এখানে লিখেছে চাকরি প্রার্থীরা যা বাস্তবায়ন করতে চান তা সরকারের জন্য গুরুতর বিষয় নয়। এইটা, এই লেখাগুলো হচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলনের সময়, অর্থাৎ কি বলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের যে বাক্যগুলো নেওয়া, এই জন্য ওই ধরনের বাক্য এখানে আছে। অর্থাৎ what job seeker want to implement is not serious matter for the government, অর্থাৎ চাকরি প্রার্থীরা যা আশা করে এটা কি সরকারের জন্য গুরুতর বিষয় নয়। ওকে, এখানে অনেক আছে, আপনারা একটু ধীরে ধীরে যখন যাবেন তখন একটু দেখে নিবেন। যেমন এখানে লিখে রেখেছে and we were involved in, মানে যারাই, এভাবে কিন্তু লেখা যাচ্ছে we were involved, মানে যারাই এই করাপশনের সাথে জড়িত ইন দা গভর্নমেন্ট সেক্টরে উইল বি কট সুন। ওকে, অর্থাৎ যারাই জড়িত তাদেরকে কি ধরা হবে, পুরো অংশটা কিন্তু অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে, রাইট। এরপরে কি প্রধান ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব যুক্ত প্রধান ভার্ব, অর্থাৎ প্যাসিভ ফর্মে ধরা হবে, অর্থাৎ যারাই জড়িত এই অর্থাৎ এই যে যে দুর্নীতির সাথে সরকারি, এই ব্যাপারগুলো কিন্তু অনেকে চান যে এই বড় বড় কিভাবে সাবজেক্ট তৈরি করা যায়, তাদের জ্ঞাতার্থে এইগুলো অনেক বেশি সহজ মনে হবে যে উই আর ইনভলভ ইন করাপশন ইন দ্য গভর্নমেন্ট সেক্টরস উইল বি কট সুন, অর্থাৎ তাড়াতাড়ি তাদেরকে ধরা হবে, চিত্ত করা হবে, রাইট। ওকে, অর্থাৎ কখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে তা সবার অজানা। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই যে ওয়েন, ওয়েনকে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরিতে ব্যবহার করতে পারি। সিম্পলি, যদিও আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না, এরপর আমি এখানে একটু বলি, যেমন ওয়েন, আমি বললাম যে when she comes to, that means আমি বললাম যে when she comes to my home,
যদি আমার বাড়িতে আসে, আমি বললাম যে এভরিওয়ান, এভরিওয়ান, দ্যাট মিনস ওয়ান্টস টু, কথা বলতে চায়, ওয়ান্টস টু টক টু হার, তার সাথে কথা বলতে চায়। ওকে, এই বাক্যটার মধ্যে আর এই বাক্যটার মধ্যে পার্থক্য আসলে দেখুন, আমি বারংবার বলেছিলাম যে রিলেটিভ, বিশেষ করে যে নাউন ক্লোজকে আমরা কি করতে পারবো, নাউন ক্লোজকে আমরা ইট দিয়ে রিফার, ইট দিয়ে, ইট দিয়ে রিফার করতে পারবো, দ্যাট মিনস রিপ্লেস করতে পারবো। কিন্তু অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজকে আমরা ইট দিয়ে রিফার করতে পারবো। দেখুন দেখুন, এই পর্যন্ত অংশটি, অর্থাৎ কখন যে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হবে এটা আমাদের সবার অজানা। এই পর্যন্ত দেখুন, আমি যদি এখানে ইট দিই, ইট ইজ আননন টু অল, একটা অর্থ দিচ্ছে, বুঝতে পারছেন কি? ওকে, আপনাদের বোঝার জন্য ইট দিয়ে রিপ্লেস করছি, অর্থাৎ এই জন্য আমরা এটাকে নাউন ক্লোজ বলছি। আবার এখানে একটু লক্ষ্য করুন তো, আমি যদি এই কনজাংশন যুক্ত বাক্যটিকে এখানে ইট দেই, এখানে ইট কোনো অর্থ দিবে? মানে ইট কেন দেন, কোনো অর্থ দিচ্ছে? এই জন্য মূলত এটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই জন্য অ্যাডভার্বিয়াল ক্লোজকে আমি আলাদাভাবে শিখছি না, অর্থাৎ আমরা নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজকে আগে চিনে ফেলেছি, এরপর বাদ বাকি যত যা আছে সব হচ্ছে অ্যাডভার্বিয়াল। হ্যাভ ইউ গট ইট? আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, অর্থাৎ এটা এখানে দরকার কি, তারপরও ওকে জাস্ট, না এখানে থাকলে আবার কেউ একা একা পড়তে গেলে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারে। জি, অর্থাৎ আমরা খুব সহজেই বুঝলাম যে when political situation will be changed is unknown to us। অর্থাৎ আবার এখানে দেখুন, লক্ষ্য করুন, এখানে আবার লিখে রেখেছি যখনই, whenever, যখনই any demonstration, কোনো আন্দোলন is raised, উত্থাপিত হয়, বা is সংগঠিত হয়, বা people is looked down, দ্যাট মিন, ওকে, এটা look down এইভাবে না দিয়ে look down, দ্যাট মিনস এটার মধ্যে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভাবে একটা ঝামেলা আছে, আমরা নেগলেক্টেড দিয়ে দিতে, নেগলেক্ট, ঠিক আছে? জি, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব আছে, যে এটা মানে মূলত নেগলেক্টেড করা হয়। দেখুন, বাই সো কল্ড কি অফিসিয়াল, দেখুন মূলত এখানে এই পর্যন্ত হচ্ছে, অর্থাৎ প্রধান ভার্বের আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে একই সাথে প্যাসিভ, আবার একই সাথে হচ্ছে আপনার এই যে যে কি বলে নাউন ক্লোজ। ওকে, নাউন ক্লোজ কিভাবে সাবজেক্টের মতো কাজ করছে, এইটাও প্যাসিভ ফর্মে আছে, আবার এই অংশটাও, অর্থাৎ এই যে প্রধান অক্সিলারি ভার্বযুক্ত যে অংশটা আছে এই অংশটা আবার প্যাসিভ ফর্মে আছে। ওকে, এইখানে এর পরে আবারও এই যে অফিসিয়াল কে বোঝাইছে, এটা আবার কি ধরনের ক্লোজ যদি বলি, দেখুন এখানে কয়েকটা ক্লোজ আছে। দ্যাট মিনস এই অংশটা হচ্ছে খুব সিম্পলি আমরা কি বুঝে নিতে পারি, এটা হচ্ছে নাউন ক্লোজ, দ্যাট মিনস সাবজেক্টের মতো কাজ করছে, অথবা আমরা এটাকে ইট দিয়ে রিফার করতে পারি, রাইট, খুব সহজে ইট দিয়ে রিফার করতে পারি। আবারও এই যে যে অফিসিয়াল সম্পর্কে তথ্য দিচ্ছে এই ক্লোজ হু দিয়ে, তখন আমরা একে কি বসাবো, কি হিসেবে বসাবো, তখন একে আমরা কি ক্লোজ বলবো, তখন কিন্তু আবার একে আমরা ঠিকই অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। কেন? কারণ এই হু দিয়ে এই অফিসিয়ালদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। ওকে, হ্যাভ ইউ গট ইট? এখন আপনি যদি বলেন যে এটার পরিবর্তে ইট বসানো যায় কিনা, না এটার পরিবর্তে ইট বসালে তো অর্থই দিবে না, আপনি অফিসিয়াল দিয়েছেন, এখন আবার ইট বসাবে, হচ্ছে। এই জন্য আমি বলি যে এই যে যে প্রতিটা ক্লোজের মধ্যে অনেক পার্থক্য, দ্যাট মিনস নাউন ক্লোজের মধ্যে, নাউন ক্লোজ থেকে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলোর মধ্যে ব্যাপক পার্থক্য। ঠিক আছে, ব্যাপক পার্থক্য বলতে শুধুমাত্র আপনি ইট দিয়ে রিপ্লেস করে খুব সহজে বুঝতে পারবেন, ধরতে পারবেন। ঠিক আছে, ওকে। দেন নাউন ক্লোজকে অ্যাজ অবজেক্ট হিসেবে একটা সিম্পলি আমরা একটু তড়িৎ গতিতে যাব, যেহেতু আমাদের অনেকক্ষণ আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে, অনেকে বোরিং ফিল করতেছেন, যারা বোরিং ফিল করতেছেন একটু রেস্ট, এরপর আবার করেন। ওকে, এইখানে দেখুন আমি লিখেছি আই নো ওয়ার হি লিভস, কোথায় সে বাস করে আমি জানি। তার মানে এই অংশটা কি হিসেবে ব্যবহার করেছে, এই অংশটা ব্যবহার করেছি অবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আবার আমি বললাম যে আই সে, আমি বলেছিলাম যে সে আসতে পারে, আমার বাড়িতে আসতে পারে। ওকে, এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এটাকে কেন আমি এটাকে কি কি করা যায়, দেখুন দ্যাট কনজাংশন যুক্ত আর রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যকে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা আসলে কি, এটা কি রিলেটিভ ক্লোজ হবে নাকি কি হবে। দেখুন খুব সহজেই সাধারণত রিলেটিভ ক্লোজ তৈরিতে বা অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরিতে দ্যাট এর ব্যবহারটা অনেক বেশি লক্ষণীয়, কিন্তু আবার নাউন ক্লোজ তৈরিতে এটার ব্যবহারটা অনেক বেশি লক্ষণীয়। খুব সহজেই আপনি এইখানে দেখুন, আপনি ইট দিয়ে এটাকে কি করতে পারবেন, যেমন আপনি বললেন যে আই সেড ইট, আমি এটি বলেছিলাম, হচ্ছে কি, হচ্ছে।
অর্থাৎ আমি এটি বলেছিলাম, দেখুন সিম্পলি কিন্তু আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি। অর্থাৎ আই সেড, আমি বলেছিলাম সে আমার বাড়িতে আসতে পারে, দ্যাট মিনস আমরা ইট দিয়ে রিফার করতে পারছি, অর্থাৎ আই সেড ইট। এখন আরো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এখানে দ্যাট যুক্ত একটি রিলেটিভ কনজাংশন, রিলেটিভ ক্লোজ তৈরি করি। যেমন আমি বললাম যে দা, এরকম ভাবে বললাম যে দা বুক, দা বুক দ্যাট ইজ রেড কালার। ওকে, তার মানে হচ্ছে লাল রঙের বইটি। ওকে, বললাম ইজ ফেভারিট টু মি। ওকে, ফেভারিট টু মি অর্থাৎ আমার কাছে প্রিয়। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? এই দ্যাট যুক্ত, এই দ্যাট যুক্ত। ধরেন আমি এই অংশটিকে, এই যে দ্যাট যুক্ত অর্থাৎ এই প্রধান ভার্বের আগ পর্যন্ত এই যে ক্লোজটা আছে, এই ক্লোজের পরিবর্তে এখানে আমি চাইলাম দ্যাট বসিয়ে দিই। কিছু হলো? মানে কোনো অর্থ দিচ্ছে? আমি কেন এখানে দ্যাট বসাবো? অর্থ দিচ্ছে না। তার মানে সিম্পলি আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি কি, এই অংশটা অর্থাৎ এই যে দ্যাট যুক্ত যে অংশটা আছে, এই অংশটা এই বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যার কারণে আমরা একে বলছি কি অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি বা রিলেটিভ ক্লোজ বলছি, কিন্তু এই যে অংশটা আছে এই অংশটাকে আবার আমরা নাউন ক্লোজ বলছি। কারণ কি? কারণ আমরা একে সিম্পলি ইট দিয়ে রিফার করতে পারছি। বুঝতে পারলেন কি? অর্থাৎ যারা এগুলোকে চিহ্নিতকরণ করতে পারেন না তাদের জন্য এই ক্লাসটি হতে পারে বলা যায় যে ফাটাফাটি। ওকে, আমি ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ এক একজনের বোঝার ক্ষমতা এক এক রকম। আমি কতটুকু বোঝাতে পেরেছি আপনাকে, আর যদি বোঝাতে পারি এটাই হচ্ছে আমার সাফল্য, আর এটাই হবে আমার জন্য, অর্থাৎ আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। ঠিক আছে, অর্থাৎ আমি আপনার জন্য কিছু করতে পেরেছি, এটাই হবে আমার সার্থকতা। অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন আমরা কেন একে নাউন ক্লোজ বলছি আর কেন অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এই বাক্যটি কি করি? অর্থাৎ অবজেক্ট হিসেবে দ্য স্পেস ওয়াজ ডেফিনেটলি অ্যাবস্ট্রুস। ওকে, অর্থাৎ এই যে স্পেসটি ছিল অর্থাৎ যে বক্তব্যটি, তা ডেফিনেটলি দুর্বোধ্য ছিল, টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে, দ্যাট মিনস বুঝতে, উপলব্ধি করতে স্পেসটি নিঃসন্দেহে অ্যাবস্ট্রুস, দুর্বোধ্য ছিল, যে কি সে বলতেছিল, কি সে ডেলিভারিং করতেছিল। দ্যাট মিনস সিম্পলি আমরা কিন্তু এখানে ইট দিতে পারি। ওকে, আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ ইট বুঝতে পারেনি আসলে, সে যে এই যে তার যে স্পেসটা ডেফিনেটলি অ্যাবস্ট্রুস ছিল এটি বুঝতে পারেনি। দ্যাট মিনস টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে কষ্ট হয়েছে। ওকে, বা হোয়াট এভার, দ্যাট মিনস আমরা বলতে পারি যে দুর্বোধ্য মনে হয়েছে বুঝতে, এরকম। ঠিক আছে, এখন আমরা ইট দিয়ে রিফার করতে পারছি, তার মিনস আমরা দেখলাম যে ভার্বের পর অবজেক্ট হিসেবে পর হয়েছে। এরপরে আমরা দেখি যে এই নাউন ক্লোজ কে অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে শিখতে পারি। এখন অনেকে বলতে পারেন আপনি গল্প করতেই আছেন, এগুলো তো বুঝেই ফেলেছি। হ্যাঁ, আপনি বুঝে ফেলেছেন, কিন্তু কত ধরনের নাউন ক্লোজ আছে সেইগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই পর্যন্ত যদি কেউ এসে থাকেন আর আপনাদের কাছে যদি মনে হয় যে ক্লাস খুবই ভালো হচ্ছে বা ক্লাসকে আপনার কাছে যথোপযুক্ত মনে হচ্ছে, প্লিজ দয়া করে কমেন্টস করে জানিয়ে দিন এই পর্যন্ত আপনি দেখেছেন। ঠিক আছে, অর্থাৎ ভালো লাগছে, একটু অবগত করুন। ওকে, এখন আমরা আসি অবজেক্ট অফ প্রিপোজিশন কি, অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে আমরা এখন নাউন ক্লজকে বোঝার চেষ্টা করব। হোয়াট আর গ্রেটিং সারপ্রাইজ টু লার্ন, অর্থাৎ আমরা মানে অবাক হচ্ছি, টু লার্ন জানতে পেরে। হোয়াট হোয়াট মিসক্রিয়েন্টস আর ডুইং অর্থাৎ দুষ্কৃতিকারীরা কি করছে তা জানতে পেরে আমরা কি অবাক হচ্ছি। এখন এই যে প্রিপোজিশনের পরে যে অংশটা আছে, প্রিপোজিশনের পরে কনজাংশন যুক্ত অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এই ক্লজটা কি বোঝাচ্ছে? দ্যাট মিনস আমরা একে কি ইট দিয়ে রিফার করতে পারি খুব সহজেই, রাইট? ইট দিয়ে রিফার করতে পারছি, যার কারণে আমরা একে কি বলছি? নাউন ক্লজ বলছি। একই সাথে যেহেতু অফ এর পরে, এই জন্য অবজেক্ট অফ প্রিপোজিশন বলছি। হ্যাভ ইউ গট ইট রাইট নাও? দ্যাট মিনস অবজেক্ট অফ প্রিপোজিশন বলছি, দ্যাট মিনস প্রিপোজিশনের পরে। তারপরে একই সাথে বললাম যে টু ইউর অ্যাটেনশন, তোমার মনোযোগ দাও, টু হোয়াট আই এম সেইং, আমি কি বলছি সেদিকে মনোযোগ দাও। দ্যাট মিনস এইখানে প্রিপোজিশন পরে বসেছে। আমি চাইলে অনেক বাক্য তৈরি করতে পারি, এখানে আপনি দুই তিনটা বাক্য তৈরি করে দিতে পারেন। সিম্পলি যদি আমি বলিনি, আপনি আপনার কাজ হচ্ছে আপনি প্রতিটা যতগুলো ব্যাপার শিখাইলাম প্রতিটা জায়গায় আপনি সুন্দর করে ভালোভাবে দুইটা তিনটা করে উদাহরণ দিতে পারেন। আপনি নিজে প্র্যাকটিস করতেই পারেন, অর্থাৎ আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। সিম্পলি এখানে আপনি দুইটা বাক্য লিখেন, সমস্যা কি? এখানে আপনি দুইটা বাক্য
এখানে আপনি দুইটা বাক্য লেখেন, তারপরে হচ্ছে এখানে তিনটি বাক্য লেখেন। ওকে, আমরা যদি আরো বলি তাহলে আরো লিখতে পারি। এবার আমরা এদিকে যাচ্ছি না, আমরা একটু তো চলে যাই। জি, এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ এই যে ভার্বের পরে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমরা যখন লক্ষ্য করবো যে দিস ইজ হোয়াট শি ইজ সেইং, অর্থাৎ এটি সে যা বলছে। আওয়ার লাইফ ইজ হোয়াট উই মেক ইট, অর্থাৎ আমাদের জীবন যা আমরা কি তৈরি করি, বা আমরা যার সাথে আমরা যোগ করি কিছু, বা বডিবার আপনি যা বলতে পারেন কমপ্লিমেন্ট হিসেবে। এখন নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে এটা আমি এখন দেখাচ্ছি না, তাহলে আপনার কাছে দুর্বোধ্য মনে হবে, কারণ এটা অনেকটাই বলা যায় যে আপনার ওই যে অ্যাডজেক্টিভ ক্লোজের কাছাকাছি। আমি এটা এখন দেখাবো না, ঠিক আছে? জাস্ট আমি এখানে লিখে রেখেছি, এতটুকু আপনাদের আমি বলতে পারি। যদি কোনো দেখেন কোনো বিশেষ করে এরকম যুক্ত আছে অ্যাপোজিশন, তাহলে এই যুক্ত যেই অংশটা, অর্থাৎ তাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। ওকে, আপাতত আমি এটা নিয়ে বেশি আলোচনা করবো না, তাহলে আপনার একটু খটকা লেগে যেতে পারে, এটা আপাতত বাদ দিলাম। ওকে, আশা করছি আপনি নাউন ক্লোজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। ওকে, নাউন ক্লোজ কত প্রকার হতে পারে: নাউন ক্লোজ অ্যাজ আ সাবজেক্ট, নাউন ক্লোজ অ্যাজ আ অবজেক্ট, এরপরে নাউন ক্লোজ অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে, নাউন ক্লোজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আপনি ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন। ওকে, আর এই ধরনের ক্লোজ সম্পর্কে আমি ইতিমধ্যে আলোচনা করলাম না, করলে আপনাদের কাছে একটু দুর্বোধ্য মনে হবে। ঠিক আছে, এত বেশি আমাদের প্রয়োজন হয় না, আমরা ওদিকে যাচ্ছি না। ওকে, এখন আসেন তৃতীয় নম্বর, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি ইতিমধ্যেই বলে দিতে পারি যে আমি আলোচনা করে ফেলেছি। কিভাবে করেছি? আমি ইতিমধ্যেই বলেছি যে নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ ছাড়া, নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ ও রিলেটিভ ক্লোজ ছাড়া সবই অ্যাডভার্বিয়াল। অর্থাৎ আমি এখানে বলেছি নির্মেন ক্লোজ মার্কার দিয়ে তৈরি ডিপেন্ডেন্ট বাক্য অথবা স্বাধীন বাক্যর ভার্বকে প্রধানত রিফার করে, মডিফাই করে মূলত অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা ওদিকে যাচ্ছি না। এক কথা হচ্ছে আমরা প্রথমত নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ চিনে ফেলেছি, এখন তাছাড়া যত ধরনের ক্লোজ আছে তা কিভাবে কতভাবে তৈরি করতে হয় তাও জেনেছি। এখন তাছাড়া বাদ বাকি যত ক্লোজ আছে সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এইটা আমাদের মাথায় রাখবো, এটাই আমাদের মূল আহ ইয়া থাকবে, তাহলে হয়ে গেল। আমাদের আর কোনো মানে ঝামেলা দরকার নেই। অর্থাৎ এটা যদি থাকে আমাদের মূল, বা আমরা অনুধাবন করতে পারি, তাহলে হয়ে গেল। ওকে, এখন আমরা আসি খুব সহজে বোঝার জন্য। এইখানে যতগুলো কনজাংশন দেখতে পাচ্ছেন না, অর্থাৎ যতগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দেখতে পাচ্ছেন, সবগুলো দিয়ে যত ধরনের বাক্য তৈরি হয় সবগুলোকে কি অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। এখন আবার বলতে পারেন যে ওয়েন দিয়ে তো আমরা দেখলাম যে এর বাক্য তৈরি হচ্ছে, কি অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স নাউন ক্লজ তৈরি হচ্ছে। আমি কিন্তু বলেছি যে নাউন ক্লজ কিভাবে আপনি চিনবেন। আবার লক্ষ্য করবেন যে ওয়ার দিয়ে নাউন ক্লজ তৈরি হচ্ছে। ওকে, হাউ দিয়ে নাউন ক্লজ তৈরি করা যায়, হোয়াট দিয়ে নাউন ক্লজ তৈরি করা যায়। ওকে, অর্থাৎ নাউন ক্লোজ তৈরি করা যায় কিন্তু এখানকার অনেকগুলো ক্লোজ মার্কার দিয়ে, অর্থাৎ অনেকগুলো কনজাংশন দিয়ে। কিন্তু আপনি চিহ্নিত করবেন কিভাবে? আবার এগুলো দিয়ে আবার অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করা যাচ্ছে, সেক্ষেত্রে চিহ্নিত করবেন। তার মানে ইতিমধ্যে আমি শিখিয়ে দিয়েছি যে আপনি কিভাবে চিহ্নিতকরণ করবেন, রাইট? ওকে, এরপরও আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ সম্পর্কে বিস্তারিত দেখব, কারণ এই অ্যাডভার্বিয়াল ক্লোজে সবচেয়ে অর্থাৎ কাজে দেয় একটি, অর্থাৎ যখন আপনি পড়তে যান, যখন আপনি কিছু বলতে যান, যখন আপনি কিছু লিখতে যান, যখন আপনি তথ্য উদ্ঘাটন, অর্থ উদ্ঘাটন করতে যান, তখনই আপনার এই ক্লোজ গুলো অনেক অনেক বেশি প্রয়োজন হয়। বুঝতে পারছেন কি? আমি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি যে আপনি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, যে আরেকটু বলে নিই, কেউ কেউ বলতে পারেন যে এই নোটটা পেতে পারি, সরি টু সে এই নোটটা আমি দিচ্ছি না, বা এই নোটটা দেওয়া যাবে। দয়া করে আমাকে কেউ পার্সোনালি নক করে দয়া করে আপনি বিভ্রান্ত, অর্থাৎ নিজে আহ দুঃখ ফিল করবেন না, আর আমাকেও, অর্থাৎ আমাকেও কষ্ট দিবেন না, বিশেষ করে। কারণ নোটটা অনেকে চাইতে পারে। দয়া করে আপনার যদি সাধ্য হয় তাহলে আপনি নোট নিজেই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে নোটটা চেতে পারবেন না। এই নোটটা হয় না, আমি আসলে বলতে চাচ্ছি না, এই নোটটা শুধু তাদের জন্যই, আমি আর বলছি না, বাকিটা বুঝে না। ঠিক আছে, ওকে। এইখানে আমি এই ডিসকাশনটা করেছি, আমি আবারও যাই। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজ যদি আমরা বুঝতে পারি, নাউন ক্লোজ যদি আমরা বুঝতে পারি, এছাড়া যত ধরনের ক্লোজ আছে সবগুলোকে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হয়। এবং অ্যাডভার্বিয়াল যে ক্লোজ গুলো তৈরির জন্য যে ক্লোজ কনজাংশন গুলো আছে বা ক্লোজ মার্কার গুলো আছে, সেগুলো আমরা এখানে লক্ষ্য করছি। এখন এইগুলোকে আমরা কি করব, একেবারে মানে এগুলোকে বলা যায় যে কি আপনি একেবারে মানে পুরোটা, অর্থাৎ বিস্তারিত আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ এই ক্লোজ অনেক ধরনের। হুম,
যেমন রিজন বোঝাতে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজ গুলো তৈরি করা যায়, কি বোঝাতে? রিজন বোঝাতে। ওকে, আবারও আমরা এখানে লক্ষ্য করি, এখানে যদিও আছে, ওকে, রিজন বোঝাতে কনজাংশন, এই যে ওয়াই, তারপরে এই যে যে বিকজ, এজ, সো দ্যাট, সিন্স, এই সবগুলো যতগুলো আছে, এইখানে আবার দেখুন, আহ এখানে আবার বিস্তারিত বলা আছে। এই রিজন বোঝাতে যত ধরনের ক্লোজ আছে সব এখানে দেওয়া আছে, সব এখানে দেওয়া আছে। ওকে, এখানে অনেক দেওয়া আছে, সরি টু সে, জি, এখানে অনেক দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনি চান পোস্ট করে নিয়ে এগুলোকে ইয়া করতে পারেন। ওকে, এরপরে সরি, ওকে, এরপরে আমরা এখানে দেখি কম্পারিজন বোঝাতে সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, এখানে আছে, আমরা আলোচনা করব, জাস্ট আগে একটু দেখে নিই আপনাদের। এরপরে টাইম বোঝাতে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আছে। এরপরে আমরা ইতিমধ্যে দেখি ওয়াই, ওয়াই এর ব্যবহারটাও আছে এখানে বিস্তারিত, অনেক আছে। এই তো, এইগুলো অনেক, এখানে অনেক আলোচনা। এরপরে আসুন, আমরা কন্ডিশনাল বোঝাতে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ কন্ডিশন বোঝাতে অনেকগুলো আছে। ওকে, এরপরে আসুন আরো দেখি। ওকে, এটা না, এটা আপাতত বাদ দিলাম, এটা না, আমি জাস্ট, এরপরে এখানে অনেক আছে। এরপরে প্লেস বোঝাতে, প্লেস বোঝাতে যে সাবঅর্ডিনেটর কনজাংশন, কিন্তু আমরা মাথায় রাখবো এই প্লেস দিয়ে কিন্তু ওই যে যে আবার যখন নাউনকে রেফার করবে তখন কিন্তু আবার ভিন্ন ব্যাপার, তখন কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, ঠিক আছে, আমরা মাথায় রাখবো। ওকে, এরপরে ম্যানার বোঝাতে, অর্থাৎ ম্যানার বোঝাতে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আছে বিস্তারিত আমরা দেখবো। কনসেশন বোঝাতে, কনসেশন অর্থাৎ দো, অল দো, ইভেন দো, এগুলো যত ধরনের কনজাংশন আছে। রিলেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো তো ইতিমধ্যে এই কনজাংশন গুলো কিন্তু আমরা পড়েছি ইতিমধ্যে, যেগুলো অ্যাডজেক্টিভ ক্লোজ করতে ব্যবহার হয়। আমরা ওইদিকে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আবার এখানে আছে কনজাংশনের পার্ট টু, এখানে বিস্তারিত আছে, অর্থাৎ আরো অন্যান্য ধরনের যে কনজাংশন গুলো আছে সেগুলোর কথা বলছি, অর্থাৎ মিসেলেনিয়াস যে কনজাংশন গুলো আছে সেগুলোর কথা বলছি, এখানে আবার বিস্তারিত আছে। ওকে, আমরা আবারও পিছনে ফিরে যাই এবং আবার শুরু থেকে আলোচনাটা দেখার চেষ্টা করি, কারণ এইভাবে চলে গেলে তো হয় না, খারাপ দেখা। ওকে, অনেক বড়, অনেক বড়, অর্থাৎ আমরা একটু প্রথমে দেখে নিলাম, এখন আমরা আসুন আমরা যাই যে আমরা কিভাবে কি করতে পারি। ওকে, অর্থাৎ রিজন বোঝাতে যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি হয় তা আমরা প্রথমত দেখতে পারি। ওয়াই, or so that, because, as, since, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় সিন্স। ওকে, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ। ওকে, এই ধরনের, না ইতিমধ্যে সিন্স এর ব্যবহার অনেকগুলো আছে, আমরা সিন্স এর ব্যবহার অ্যাজ এ সাবঅর্ডিনেটর হিসেবে শুধুমাত্র শিখবো, অন্যভাবে যে ব্যবহারগুলো আছে তা শিখবো না। ইতিমধ্যে এটা আলোচনা করেছিলাম একদম শুরুতে, সরি আমাদের এলাকার ভাষা বলে ফেলছি একদম শুরুতে। ওকে, অর্থাৎ প্রথমেই আমি আলোচনা করেছিলাম এইরকম একটি উদাহরণ দিয়ে যে এগুলোকে কি বলা হয়, যে এই একটি অংশকে বলা হয় কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, ওর যেটাকে আমরা বলি যে ডিপেন্ডেন্ট ক্লোজ, নির্ভরশীল বাক্য, রাইট। আর এইগুলোকে বলা হয় স্বাধীন ক্লোজ ওর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে, আমরা ওদিকে যাচ্ছি না। এরপরে আসুন আমরা সিন্স এর ব্যবহারটা দেখতে পারি। সিন্স এর মানে বিশেষ করে এই যে যে বাংলা এই কয়েক ধরনের অর্থ দেওয়ার জন্য সিন্স এর ব্যবহারটা খুব ভালোভাবে করা যায়। যে সিন্স আওয়ার হাজবেন্ড হাইটেড হলিডেজ সো মাচ, যেহেতু তার হাজবেন্ড হলিডেজ কে অনেক বেশি ঘৃণা করতেন, শি ডিসাইডেড টু গো অন হার ওন। যেহেতু ইতিমধ্যে এটা আলোচনা করেছি এই জন্য এটা একটু স্লিপ করে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা এই বাক্যটিকে আবার এইভাবে লিখতে পারি, সেটাও বলেছিলাম, অর্থাৎ এই বাক্যটিকে খুব সহজে এইভাবে লিখতে পারি। এখন কথা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ থেকে নাউন ক্লোজ থেকে পার্থক্যটা কি। আমি বলেছিলাম, দেখুন আমরা এই ক্লোজটিকে যদি ইট দিয়ে রিফার করি, অর্থাৎ যদি আমরা বলি যে এটা কেন নাউন ক্লোজ বলতে পারবো না, ইট দিয়ে কি রিফার করা যাবে? যাবে না, সুতরাং আমরা এটাকে নাউন ক্লোজ বলতে পারছি না। বুঝতে পারছেন কি? আমরা এখানে দেখুন, আমরা যদি এখানে একটা ইট দিই কেমন দেখা হয়? হয় না। আবার দেখুন এই সিন্স দিয়ে কিন্তু কোনো ব্যক্তিকেও নির্দেশ করছে না, তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজও হচ্ছে না, তার মানে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, আপনার বুঝেই নিতে হবে। আর এখন আসেন আপনি লেখার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন এখানে দেখুন, এরকম দেখুন এখানে তিন ধরনের বাক্য তৈরিতে, যে নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার স্বামী ছুটির দিনগুলোকে খুব ঘৃণা করতেন। এখানে এই যখন মাঝে বসাচ্ছে তখন কারণ অর্থ দিচ্ছে। দেখুন এইখানে আবার আপনি চাইলে অ্যাজও দিতে পারবেন বা বিকজও দিতে পারবেন, সমস্যা নেই।
অর্থাৎ আমরা একসাথে তিনটা ব্যাপার শিখতে পারি। আপনি চাইলে এখানে অ্যাজ দিতে পারেন, কি দিতে পারেন, অ্যাজ, অথবা আপনি চাইলে এখানে বিকজ দিতে পারেন। তবে এখানে সিন্স ব্যবহার করাটা অর্থাৎ উপযুক্ত আর কি। চাইলে আপনি দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ ফর্মাল ইংরেজিতে সিন্স ব্যবহার করাটা হয়, ফর্মাল ইংরেজিতে অ্যাজও ব্যবহার। একই রকম ভাবে যে দে couldn't deliver the parcel since no one, কেউ ছিল না দরজায় অ্যান্সার দেওয়ার জন্য। অর্থাৎ এই যে যে অংশটা আছে এই অংশটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ, অথবা আমরা কি বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ, যে এটার উপর নির্ভর করেছে। ওকে, আমরা চাইলে এই বাক্যটাকে আলাদাভাবে বলতেই পারি যে সে they couldn't, কি, তারা কি করতে পারেনি, ডেলিভারি দিতে পারে, হয়ে গেল। কিন্তু আমি যদি শুধুমাত্র এই অংশটাকে বলি, এই কিন্তু অর্থ দিবে না, মানে পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে না। ওকে, ওকে, তাই তো। কারণ যখন আমরা মাঝখানে সিন্সকে ব্যবহার করছি তখন কারণ অর্থ দিচ্ছে, এই ব্যাপারটা আমরা লক্ষ্য করব। আর যখন শুরুতে দিচ্ছে তখন অনেকটা, যেমন যেহেতু বা কারণও আপনি বলতে পারেন, সমস্যা নাই, আবার বলে বলতে পারেন। দেখুন, তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তার স্বামী ছুটির দিনগুলোকে ঘৃণা করতেন। আবার আমি যদি বলি যে তার স্বামী ছুটির দিনগুলোকে খুব বেশি ঘৃণা করতেন, ওকে, তার স্বামী ছুটির দিনগুলোকে খুব বেশি ঘৃণা করতেন বলে তিনি নিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, একই তো কথা, দুই রকম না, কিন্তু ইংরেজিতে বাক্যটা একই রকম, কোনো পার্থক্য নেই। অর্থাৎ আপনি চাইলে এই কনজাংশন যুক্ত বাক্যটাকে শুরুতেও লিখতে পারেন। ওকে, তবে শুরুতে লিখলে যেটা হবে আমি একটু বলে দিচ্ছি। শুরুতে লিখলে আপনাকে কমা দিয়ে কনজাংশনটা লিখতে হবে। অর্থাৎ আপনি যদি শুরুতে লেখেন, সরি সরি টু সে, অর্থাৎ আপনি যদি এইভাবে শুরুতে দেন এই বাক্যটি, তাহলে এই পরবর্তী যে বাক্যটি, এই বাক্যটি অর্থাৎ প্রধান বাক্যটিকে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন, কমা দিয়ে, অবশ্যই অবশ্যই কমা দিয়ে এরপর লিখবেন। ঠিক আছে, বুঝাতে পারলাম কি? ও, আমার একটি ডায়লগ ছিল, কেমন ছিল বুঝতে পারছেন কি? অরিভার, এটা অনেকে পছন্দ করেছিলেন। ওকে, এই পর্যন্ত যদি কেউ এসে থাকেন তাহলে আমাকে অবগত করবেন যে হ্যাঁ, এই পর্যন্ত আপনি এসেছেন। দ্যাট মিনস আমি বললাম যে এই একই বাক্য আমি আবার কি করতে পারতেছি, এইভাবে লিখতে পারতেছি। ঠিক আছে, অর্থাৎ এই যে কনজাংশন যুক্ত, দ্যাট মিনস সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যটাকে আমরা শুরুতেও লিখতে পারি। ওকে, সিন্স নো ওয়ান ওয়াজ দেয়ার টু অ্যানসার দ্য ট্রুথ, অর্থাৎ যেহেতু অ্যান্সার, উত্তর দেওয়ার মতো দরজায় কেউ ছিল না, তাই তারা ডেলিভারি দিতে পারে। কিন্তু আমি যখন এখানে বলছি তখন হচ্ছে তারা ডেলিভারি দিতে পারেনি কারণ তারা, অর্থাৎ দরজায় কেউ ছিল না। ওকে, আমি গট, জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি, তারপরও যতটুকু সাধ্য হয়েছে চেষ্টা করছি। ঠিক আছে, অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন যুক্ত বাক্যটা শুরুতে লিখেছি তখন কমা দিয়ে আমরা প্রধান বাক্যটাকে লিখছি। আবারও যখন আমরা শেষের দিকে লিখছি কনজাংশন যুক্ত বাক্য তখন আর আমরা কমা দিচ্ছি না। এইটা আমরা মাথায়, তাহলে ওকে। এখানে আবার লিখেছি যেহেতু, দেখুন, অ্যাজ ইউ আর ম্যারিড, যেহেতু আপনি ম্যারিড, বিবাহিত, ইউ মাস্ট ইনশিওর মোর রেসপন্সিবল বিহেভিয়ার, অর্থাৎ আপনাকে অবশ্যই আরো বেশি রেসপন্সিবল বিহেভিয়ার নিশ্চিত করতে হবে। ওকে, এটা আপনি করবেন, দুটা আপনার জন্য, এখানে আমি যদিও করে দিইনি, এই দুটা আপনার জন্য। ঠিক আছে, এই দুটা কার জন্য, এই দুটা আপনার জন্য। আপনি চাইলে এখানে কি দিয়ে করতে পারেন, অ্যাজ দিয়ে করতে পারেন, সিন্স দিয়ে করতে পারেন, অথবা বিকজ দিয়ে করতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ আপনারা যখন কোনো তথ্য অর্থ উদ্ঘাটনে যান বা লিখতে যান তখন আপনি তিনটাই দিতে পারবেন, যে কোনো একটা দিতে পারবেন, তিনটার। তবে ব্যাপারটা হচ্ছে আপনি যদি চান যে ফর্মালের জন্য সবচেয়ে ভালো হয় অ্যাজ ব্যবহার করা অথবা সিন্স ব্যবহার করা। বিকজ সাধারণত ইনফর্মাল ইংরেজিতে ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে কথা বলার সময় এই বিকজ কে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এই তো। তারপরে এখানে আছে, এটাও আপনার জন্য কাজ, এটাও আপনি করবেন। ওকে, এখানে আরো আছে, এটাও আপনার, এটাও আমি বললাম না, এটাও কি আপনার জন্য কাজ। ওকে, এখন আমরা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে এই অ্যাজ এর ব্যবহার, সিন্স এর ব্যবহারটা দেখেছি। ঠিক আছে, সিন্স, অ্যাজ বা বিকজ তিনটাই ধরে নিতে পারি। তবে একটা ব্যাপার লক্ষ্য করবেন, এখানে আমি এই সিন্স এর আরো অনেক ধরনের ব্যবহার আছে, এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি কারণ এটা সম্ভব না। এটা অনেক বিস্তারিত আলোচনা, টেন্সের ভিত্তিতে সিন্স এর ব্যবহার, তারপরে হচ্ছে আরো আছে। এই যে অ্যাজ এ সাবঅর্ডিনেট হিসেবে অ্যাজ এর ব্যবহারটা ইতিমধ্যে কিন্তু আমরা দেখে ফেলেছি। অর্থাৎ আমি কিন্তু বলেছি যে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ সাবঅর্ডিনেট হিসেবে একই রকম, শুধুমাত্র অ্যাজ কি, যেহেতু বা এই যে যেহেতু, তাই বা কারণ অথবা বলে, এই অর্থগুলো দেয়। ঠিক আছে, অর্থাৎ সিন্স কি অর্থ দেয় এখানে আমি কিন্তু শুরুতে লিখে রেখেছিলাম, সিন্স কি কি অর্থ দিচ্ছে তাও কিন্তু লিখে দিচ্ছিলাম, এই যে এখানে যেহেতু, তাই,
পর থেকে এটা কিন্তু সাবঅর্ডিনেটের হিসেবে না, এটা কিন্তু অন্য, ঠিক আছে, এই পর থেকে। ওকে, আমি ওটা আলোচনা আজকে করব না। ওকে, আমরা এখান থেকে একটু চলে যাই। বিকজ হিসেবে প্রায় এক। ওকে, এখানে যেমন এভরিওয়ান আর্লি, বিকজ কারণ মার্ক এন্ড হেলেন হ্যাড অ্যান আর্গুমেন্ট, অর্থাৎ একটি ইয়া ছিল, একটা তর্কে জড়িয়ে পড়েছিল। তার মানে বিকজ ব্যবহার করেছে। আপনি যদি এখানে অ্যাজ দিতে চান দিতে পারবেন, আবার সিন্স দিতে চান তাও পারবেন, নো প্রবলেম। কিন্তু বললাম যে ফর্মাল এবং ইনফর্মাল ব্যাপার আছে, আর আরো সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে। আমি ওই ভিতরে যাচ্ছি না। আর এর চেয়ে আরো ভালোভাবে পার্থক্য করাটা এই মুহূর্তে আমি করছি না, ঠিক আছে। আর এই উদাহরণগুলো ম্যাক্সিমাম আমি নেওয়া হচ্ছে বিশেষ করে যেই অর্থাৎ নির্ভুল যে বইগুলো আছে, ক্যামব্রিজ, তারপর হচ্ছে আরো যে বইগুলো আছে টফেল, আরো এইখান থেকে ওখান থেকে সংগ্রহ করা। আর অনেক বাক্য আমার নিজে লেখা, ঠিক আছে। জি, ওয়াই কে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। এখানে এই লেখাটা একটু ভুল আছে, আমরা এখানে যাচ্ছি না। এই লেখাটা আসলে এই এই যে কনজাংশন, এটা কিন্তু আবার ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন ক্লোজ হিসাবে, ঠিক আছে। এটা আমরা এখানে আলোচনা করছি না আপাতত। এটা আপনার জন্য কাজ। এটা দেখুন, যতগুলো যতগুলো দেখবেন যে আমার করা নাই, সেগুলো হচ্ছে আপনার জন্য কাজ। বুঝতে পারছেন কি? অর্থাৎ যেগুলো আমি করে রাখিনি সেগুলো আপনার জন্য কাজ। ওকে, এখন কম্পারিজন বোঝাতে সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট, উইথ, রেদার, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন। ফর টু সে আসলে সবগুলোকে বলাটা এই মুহূর্তে আসলে অনেক বেশি টাফ। এই মুহূর্তে আসলে সব বলতে পারবো না। এই যে যেমন ওয়াইল যুক্ত, টাইম যুক্ত সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, ওয়াইল এর অর্থ যখন বা যখনই, হ্যাঁ, বা সময়। ওকে, যেমন একটি কাজ চলার সময় আরেকটি, ওকে, বা সময়। তারপরে as soon as long as soon as possible, until, whenever, তারপরে now, since, এই কনজাংশন যুক্ত যত বাক্য আছে সবগুলোকে কি আমরা খুব সহজে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারি। তারপরে আমরা একটু বিস্তারিত যদি দেখি, আমরা বিস্তারিত শেষের দিকে দেখতেও পারবো। এই যেমন ওয়াইল যুক্ত, যে বা ওকে, এই আমরা কিন্তু আফটার বিফোর এর ব্যবহারটা আমরা জানি। পুরো যদি আপনারা চান আমি একটু উদাহরণ দিয়েই দিই, যেহেতু বিস্তারিত আলোচনা করেছি এই জন্য চাচ্ছিলাম না। তারপরও জাস্ট একটু বলি, এখানে একটা একটা করে বাক্য তৈরি করে যাই, সবচেয়ে ভালো হবে। যেমন আমি বললাম যে ওয়াইল যুক্ত করে, বিশেষ করে এরকম ভাবে বললাম, বিশেষ করে সময় বোঝা, ঠিক আছে। অর্থাৎ একটা কাজের সময় আর একটা কাজ এরকম। ওকে, বা যেখানে বোঝাতো আমরা কিন্তু ব্যবহার করি। ওকে, যেখানে বোঝাতো আমরা ব্যবহার করি। আমি বললাম যে আই ওয়াজ, কি, আই ওয়াজ প্লেইং গেম, আই ওয়াজ প্লেইং গেম, আপনি এখানে ব্যবহার করলেন এরকম, প্লেইং গেম। হ্যাঁ, আপনি বললেন প্লেইং গেম, দ্যাট মিনস হচ্ছে ইয়া, এরকম ভাবে বললেন যে ওয়াচিং টিভি। বা আপনি এইভাবে বলতে পারেন, বা এইভাবে লিখতে পারেন যে ইয়া, আপনি বললেন যে বাচ্চারা, ওকে, দে, আপনি এইভাবে বললেন যে দে প্লেড ফুটবল, কি, বা আপনি বললেন যে দে প্লেড গেম, আপনি এইভাবে বললেন যে ওয়াল, ওয়াল আই ওয়াজ ওয়াচিং টিভি। অর্থাৎ আমি যখন কি টিভি দেখতেছিলাম তারা ফুটবল খেলেছিল, সরি তারা গেম খেলেছে। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন। ওকে, দ্যাট মিনস এইভাবে লিখতে পারেন, অর্থাৎ দুইটি কাজ প্রায় কাছাকাছি মানে কাছাকাছি আর কি। ওকে, অর্থাৎ এইভাবে লিখতে পারেন যে while I was visiting, আপনি বললেন যে while মানে আমি ভিজিট করার সময়, কি, আমি ভিজিট করার সময় বলেন যে ইয়া, দ্য হিস্টোরিক্যাল প্লেস, জাস্ট একটু লিখে যাচ্ছি যদিও চাচ্ছিলাম না। তারপরে হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল প্লেস আপনি বললেন যে ইন দা ইউএসএ, ইউএসএ তে হিস্টোরিক্যাল প্লেস গুলো ভিজিট করার সময়, ঠিক আছে। অর্থাৎ আমি বললাম যে আই আই এনজয়, অর্থাৎ আমি এনজয় করেছি। ওকে, আই এনজয় করেছিলাম মানে আমি উপভোগ করেছিলাম। ওকে, দ্য এনভায়রনমেন্ট ওয়ার্ড, আমরা বলতে পারি দ্য ট্যুর, আমরা ট্যুরকে বা আমরা বলতে পারি পরিবার। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই যে যে বাক্যটা লিখেছি অর্থাৎ ওয়াইল যুক্ত, এই যে যে কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেটেড ক্লোজটা, এই ক্লোজটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্বিয়াল ক্লোজ বলতে পারি। কেন? আমরা ইতিমধ্যে বুঝতেই পারছি, অর্থাৎ এখানে এটা আছে।
আবারও একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে লিখেছি যখন আমি এই যে হিস্টোরিক্যাল প্লেস গুলো ইউএসএর হিস্টোরিক্যাল প্লেস গুলো দেখতেছিলাম, আই এনজয় দ্য ট্যুর, অর্থাৎ আমি ট্যুরকে আমি উপভোগ করেছিলাম। এখন যেহেতু এখানে এই দুইটি ক্লোজেরই, অর্থাৎ দুইটি ক্লোজ, একটা হচ্ছে এই ক্লোজটি কি অ্যাডভার্বিয়াল ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, দুইটি ক্লোজেরই সাবজেক্ট যখন একই হবে সেই ক্ষেত্রে আমরা এই সময় যা করতে পারি, এই যে যে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টটাকে আমরা উজ্জ্বল রাখতে পারি, সমস্যা নেই। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং, সরি এখানে ভিজিটিং বানানটা হয়, ঠিক আছে, ওকে, তখন আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে উজ্জ্বল রাখতে পারি এই কনজাংশন যুক্ত বাক্য, ঠিক আছে। কিন্তু এই বাক্যে আমরা রাখতে পারবো না, কারণ এখানে সাবজেক্ট দুই ধরনের। ওকে, অর্থাৎ ওয়াল যুক্ত বাক্য দুইটা একসাথে চলমান থাকলে বা যে কোনো আমরা এগুলো কমপ্লেক্স বাক্যতে সাধারণত একই সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা উৎস রাখতে পারি। ওকে, আমরা এই আলোচনায় যাচ্ছি না। এই তো, এরপরে ওয়ান যুক্ত, ওয়ান যুক্ত করে আপনি বাক্য লিখলেন, সমস্যা নেই, তো ওয়ান যুক্ত করে কত বাক্যতে লেখা যায়, অর্থাৎ ওয়ান যুক্ত করেও আপনি বাক্য লিখতে পারেন, এই সেন্সও লিখতে পারেন। আবারও এইগুলো যে আপনি ইয়া হবে না সেটাও না। ওকে, আপনি কিন্তু এখানে এই সেন্সও লিখতে পারেন। দেখুন আমি আসলে চাই না বড় করতে, এরকম বড় হয়ে যাচ্ছে। যেমন আপনি কিন্তু এইভাবে বাক্য লিখতে পারেন। ওকে, অর্থাৎ এইভাবে লিখতে পারেন যে অ্যাট এ টাইম, আপনি এইভাবে লিখতে পারেন যে অ্যাট এ টাইম, এমন একটি সময়, পিপল আর সাফারিং, সাফারিং ফ্রম, এমন একটি সময় এই মানুষজন, বিশেষ করে পিপল আমরা বলে দিলাম যে আমরা জানি কিন্তু, বিশেষ করে শেরপুর, ওকে, শেরপুর অ্যান্ড কি, শেরপুর এবং বিশেষ করে মেবি টাঙ্গাইল। ওকে, বিশেষ করে শেরপুর, তারপর আরো আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে মানুষ, সাফারিং ফ্রম কি, ফ্লাশ ফ্লাড, অর্থাৎ অতি বন্যায় ভুগতেছে, ঠিক আছে, এমন একটি টাইম, অর্থাৎ এমন একটি সময়ে, ঠিক আছে। আমরা তখন এইভাবে লিখলাম যে ওয়াইল, যেখানে, বা আমরা এইভাবে লিখলাম যে যখন, ঠিক আছে, যখন, বা এরকম ভাবে লিখতে পারি যে যখন কি, দেশ, আমরা এইভাবে লিখতে পারি যে দ্য কান্ট্রি ইজ নট স্টেবল, অর্থাৎ এখন স্টেবল হয়নি, যখন কান্ট্রি স্টেবল হয়নি। ওকে, আবারও আমরা কি, অর্থাৎ এই যে যে ওয়ান যুক্ত যে বাক্যটি আছে, ওয়ান যুক্ত, অর্থাৎ এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো। আবার আমরা এইরকম ভাবে বলতে পারি। ওকে, আমরা খুব সহজে এরকম ভাবে বলতে পারি যে পলিটিক্যাল পার্টিগুলো আর ডিমান্ডিং, অর্থাৎ দাবি করে আসছে। ওকে, পলিটিক্যাল পার্টিস গুলো আর ডিমান্ডিং ই দ্য নেক্সট ইলেকশন, ডিমান্ডিং নেক্সট ইলেকশন টু হোল্ড, দ্যাট মিনস এটাকে মানে ইয়া করার জন্য, সরি টু সে, অর্থাৎ নেক্সট ইলেকশনের দাবি করে আসতেছে সুন। ওকে, ওয়াইল আমি এখানে ব্যবহার করলাম যে ওয়াইল, যেখানে পিপল, পিপল আর সাফারিং ফ্রম, ভুগতেছে কি, আমরা বললাম যে মারাত্মক, ওকে, অ্যালার্মিং ফ্লাশ ফ্লাডে ভুগতেছে, কি, ফ্লাশ ফ্লাডে ভুগতেছে। দেখুন এই যে যে ওয়াইলটা ব্যবহার করেছি না, এর অর্থটা হচ্ছে যেখানে। আমি চেয়েছিলাম আপনারা শুধু কনজাংশন শিখবেন, কিন্তু এখানে আমার লেখাও দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ এই কনজাংশনের অর্থটা কি দিচ্ছে, যেখানে, ঠিক আছে। অর্থাৎ এই যেখানে বলতে ওয়ার না, এই যেখানে বলতে বোঝাচ্ছে, আমরা বলি না কথার পরিপ্রেক্ষিতে যে ইয়া, মানে পলিটিক্যাল দলগুলো মানে দাবি করছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক যেই জায়গায়, বা বিপরীত দিকে বা অপর পক্ষে কি, বা যেখানে মানুষজন ভুগতেছে ফ্লাশ ফ্লাডে, সেখানে কি এরা ইলেকশন দাবি, এই সেন্স দিতেও আমরা ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। আর অর্থাৎ এই যে যে ওয়াইল যুক্ত বাক্যটি, এই বাক্যটিকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, হ্যাভ গট, আর ওয়াইন যুক্ত তো দেখলাম, আপনি চাইলে তো ওয়াইন দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন, অনেক সেন্সে অনেক ধরনের বাক্য তৈরি করতে পারেন। এগুলো দিয়েও আছে, as soon as long as, যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব, as soon as possible, যত দ্রুত সম্ভব, until, whenever, now, since when, now when, now, পরে, এখন থেকে, এগুলো বাংলা অর্থ দেওয়া আছে, আপনি চাইলে অর্থ লিখে নিতে পারেন। ওকে, আমরা ওয়াল এজ সাবঅর্ডিনেটর হিসেবে এইখানে আছে,
এখানে এই উদাহরণগুলো আমরা একটু দেখে নিতে পারি। তারপরে এগুলো আমরা একটু দেখবো, একটু পরেই আমরা এগুলোকে দেখবো। আমরা এগুলোকে একটু দেখে নিতে পারি। এইগুলো দেখুন, যে while I was watching news of টিভি with attention, অর্থাৎ মনোযোগ সহকারে যখন আমি টিভি দেখতেছিলাম, রহিম কি উচ্চস্বরে হেসে উঠলো। ওকে, অর্থাৎ রহিম হেসে উঠলো। তার মানে এই অংশটা কি, অর্থাৎ অ্যাডভার্বিয়াল। কি, অ্যাডভার্বিয়াল। আবারও আমি বললাম যে যখন আমি বাস করতেছিলাম, দ্যাট মিনস আমি যখন ইতালি ছিলাম, দ্যাট মিনস এরকম অর্থ যে ইতালি থাকার সময়। দেখার একটা ব্যাপার লক্ষ্য করুন, দেখার সময়, থাকার সময়, বলার সময়, হোয়াটএভার, এই রকম বাক্যকে আমরা ওয়াল দিয়ে করতে পারি, ওয়াল কনজাংশন দিয়ে করতে পারি। আই ওয়েন্ট টু সি, অর্থাৎ আই ওয়ান্ট টু ভিজিট আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়া ভিজিট করতে গিয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ আলেকজান্দ্রিয়া ভিজিট করতে গিয়েছিলাম। ও, আলেকজান্দ্রিয়া যদি ব্যক্তির নাম, sorry, ব্যক্তির নাম, দ্যাট মিনস আলেকজান্দ্রিয়াকে দেখতে গিয়েছিলাম। ঠিক আছে, সি। যদি ব্যক্তি হয় তাহলে সি, জায়গা হলো ভিজিট। ওকে, বা মেট, আপনি মেট দিতে পারেন ব্যক্তির ক্ষেত্রে, বা আলেকজান্দ্রিয়াকে, আলেকজান্দ্রিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম। ঠিক আছে, ওকে। এই একই বাক্য আবার আবার আমরা এইভাবে লিখতে পারতেছি, একইভাবে লিখতে পারতেছি, অর্থাৎ আমরা এখানে অক্সিলারি ভার্ব উজ্জ্বল রাখতেছি, যেহেতু দুটি বাক্যের সাবজেক্ট একই, এই জন্য আমরা অক্সিলারি ভার্বকে এইখানে এই কনজাংশন যুক্ত বাক্যে আমরা উজ্জ্বল রাখতে পারতেছি। এতে করে কিন্তু সমস্যা হচ্ছে না। হচ্ছে, হচ্ছে না। সুতরাং এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। এই বাক্যটা আবার আমরা এইভাবে লিখতে পারতেছি। আবারও এখানে আপনার জন্য কাজ, থালা বাসন পরিষ্কার করে আর সময়, পরিষ্কারের সময় ফোন বেজে উঠলো, এটা আপনার কাজ, এটা আপনি করে দিবেন। ও, তাই তো। যখন, যেখানে, এরকম অর্থ দেয়। এখানে অনেক আছে, এগুলো আপনি একটু দেখে নিতে পারেন। যেমন দে মি, অর্থাৎ তারা সাক্ষাৎ করেছিল যখন তারা কলেজে পড়তো। অর্থাৎ এখানে কিন্তু দে ওয়ার, এই ব্যাপারটা কিন্তু উজ্জ্ব আছে। অর্থাৎ ওয়াইল দে ওয়ার, এই ব্যাপারটা উজ্জ্ব রেখে আমরা করতে পারবো, যেহেতু একই সাবজেক্টের জন্য এখানে উজ্জ্ব রেখে আমরা খুব সহজে করতে পারতেছি। এরপরে এই ওয়াইল যেখানে সেখানে অর্থ দিচ্ছে, অর্থাৎ সবই কিন্তু সাবঅর্ডিনেট। আমরা কিন্তু আবারও বলছি, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আমরা কোনটা কোন ধরনের ক্লোজ ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছি, কিন্তু এখন আমরা জাস্ট প্র্যাকটিস করছি, অর্থাৎ এগুলোকে প্র্যাকটিস হিসেবে নিচ্ছি। ওয়ার্ল্ড, বাংলাদেশ যেন একটি কালচার ওরিয়েন্টেড কান্ট্রি, যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কাল্টিভেবল ল্যান্ডস আর বিং রান, অর্থাৎ এগুলো কি মানে শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এখানে অর্থটা দিচ্ছে যেখানে, কি অর্থ দিচ্ছে, যেখানে সেখানে অর্থ দিচ্ছে। তার মানে যেখানে সেখানে অর্থ দিচ্ছে আমরা এই ওয়ালের ব্যবহারটা খুব সহজে করতে পারি। অর্থাৎ যে কোনো বাক্যে যখনই প্রয়োজন হবে যেখানে সেখানে। ওকে, বিপরীত সেন্সিতে যদিও আমি ইতিমধ্যে আলোচনা করেছি, এরপর আবার একটু আলোচনা করছি। ওয়াল বাংলাদেশ বোস্ট অফ আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ দ্যাট মিনস এই যে যে অভূতপূর্ব উন্নয়ন নিয়ে গর্ব করছে, যেখানে মিলিয়ন্স অফ পিপল লিভিং। দেখুন, এটাও কিন্তু সেই অর্থাৎ আন্দোলনের সময়কার একটি বাক্য। আমি সেই সময় ভিডিওগুলো দিয়েছিলাম, কিন্তু যে বিস্তারিত এইরকম আলোচনার ভিত্তিতে দেই নাই, সেটা দিয়েছিলাম খুব সম্ভবত শুধু কনজাংশন হিসাবে, কিন্তু অ্যাজ এ ক্লোজ হিসাবে আমরা এই ভুলকে দেইনি। অর্থাৎ এইখানে একই কথা, দ্যাট মিনস এই যে যে কনজাংশন যুক্ত বাক্য তো ক্লোজ, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেটেড ক্লোজ। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ আর সাবঅর্ডিনেটেড ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট, সরি টু সে ডিপেন্ডেন্ট ক্লোজ হিসাবে আমরা ব্যবহার করছি। অর্থাৎ এইখানে সেখানে বোঝাতো আমরা খুব সহজে কি করতে পারি, এখানে সেখানে বোঝাতো আমরা বাক্যে খুব সহজেই এই ওয়ালকে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে বাক্যটি অপেক্ষাকৃত নির্ভরশীল সেই বাক্যের সাথে আমরা ওয়ালটি ব্যবহার করব। এই তো, এখানে সেখানে বোঝাতে এটা ব্যবহার হয়েছে। আবার অনেক সময় যদিও অর্থ দেয় ওয়াল দিয়ে, আমি সেখানে যাচ্ছি না। আমরা কিন্তু কয়েকটি ব্যবহার দেখেছি। একটা ব্যবহার দেখলাম সময় বোঝাতে, সময় বোঝাতে দেখলাম, অর্থাৎ সেম টু এর দুটি কাজ হবে। আরেকটি দেখলাম হচ্ছে যেখানে সেখানে বোঝাতে। আরেকটি অর্থ আছে, এটা আসলে এতটা দেখার দরকার নেই, দেখলাম আবার আপনাদের। এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, এখানে আমি এই আলোচনাটা করবো না, কারণ এটা কিন্তু কনজাংশনের অন্তর্ভুক্ত না। সুতরাং এই আলোচনাটা এখন আমি কি করব না, জাস্ট আমি যাচ্ছি, আপনি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। জাস্ট আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ এখানে হচ্ছে অন্য ইয়া হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এখানে আছে ওয়েন হিসেবে, ওকে, ডিউরিং হিসেবে অর্থ দেয়। ওকে, অর্থাৎ ওয়েন যখন তখন হিসেবে অর্থ দেয়। ওয়েন কি, যখন তখন হিসেবে অর্থ দেয়। ওয়াইলের মতো আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। ওকে, এখন আমরা দেখি, এগুলো আপনার জন্য কাজ, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন মানে করা নাই, এগুলো কি আপনার জন্য কাজ। অর্থাৎ যেগুলো করা নাই এগুলো আপনার জন্য কাজ। আপনি যদি এই পর্যন্ত এসে এগুলো করে দিতে পারেন, তার মানে আপনি হচ্ছেন কি, বসের বস, ইংরেজির বস, লেখার বস, বলার বস, অর্থ উদ্ঘাটনের বস। অর্থাৎ আপনি সবকিছুর বস। ও, আমার গলাটা ডাউন হয়ে যাচ্ছে। আমি আমি কিন্তু কোনো ধরনের বিরতি ছাড়াই এই ভিডিওটি তৈরি করছি, অর্থাৎ কোনো ধরনের বিরতি নিচ্ছি না, একেবারে বিরতি ছাড়াই এই ভিডিওটি আপনাদের সাথে আমি
অর্থাৎ তৈরি করছি, যার কারণে আমার গলাটা কিছুটা দ্যাট মিনস গোয়িং ডাউন। ওকে, এগুলো আপনার কাজ, এগুলো কিন্তু আপনি করবেন কোন সেন্সে করবেন, যখন তখন অর্থ দিতে আপনি এই ওয়াইনের ব্যবহারটা করবেন। এই যে যখন তখন অর্থ দিতে, ইতিমধ্যে আমি কিন্তু যখন দিয়ে একটি কাজ করেছি, এরপর যখন তখন অর্থ দিতে, যেমন ওয়েন দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, যখন বার্ডটি উঠতেছিল, হান্টার থ্রু আ ল সরি ব, এটা থ্রু ব, অর্থাৎ একটি তীর নিক্ষেপ করলো। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে এইভাবে বাক্য তৈরি করা যায়। ঠিক একই রকম ভাবে আপনি এই বাক্যগুলো তৈরি করবেন। সরি টু সে, জি। এখন আমাদের এই যে যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আসলে আমরা একটু করে যাই, আমরা অতটা এগুলো আলোচনা না করি। জি, অর্থাৎ এই এই ব্যাপারগুলো যখন আপনি ব্যবহার করছেন মাথায় রাখবেন, তখন কিন্তু ক্লোজ হতে হবে। আবার আলাদাভাবে যদি ব্যবহার করেন, দ্যাট মিনস ক্লোজ ছাড়া, তখন সমস্যা নাই, তখন তো আপনি অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হবে, কিন্তু নট অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। যেমন আফটার দিয়ে কিভাবে হবে, তারপরে হচ্ছে বিফোর দিয়ে কিভাবে হবে, অনস দিয়ে কিভাবে হবে, এগুলো কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। আবার কিন্তু আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি খুব সহজেই। ওকে, খুব সহজে কিভাবে করতে পারি, আমরা সব সময় জেনে এসেছি যে ডাক্তার আসিবার পূর্বে মারা গেল পরে। ভাই রে ভাই, এগুলো ছোটবেলা বুঝতে এত কষ্ট বা এত ঝামেলায় ফেলে দিত, স্যারেরা এই উদাহরণ ছাড়া আর কিছুই খুঁজে পাইতো না। আপনারা কে কে এগুলোকে ফেস করেছেন একটু কমেন্টে জানাবেন, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এইগুলো দিয়ে এইভাবে বুঝাইতো। দেখুন, এই আফটার এবং বিফোর যে আরো ব্যবহার আছে, এইগুলোকে আমরা ভুলেই গিয়েছিলাম, বা এগুলোকে আমরা কি করতাম, মানে মানে অন্যভাবে যে লেখা যায় বা অন্য সেন্সে যায়, এইগুলোই আমরা মানে বোঝার চেষ্টা করতাম না। ওকে, জাস্ট এইখানে মেবি উদাহরণ দেওয়াও আছে। আহ, না, উদাহরণ দেওয়া নাই, আমরা একটু উদাহরণ দিতে পারি এইরকম। ওকে, আমরা এখানে বলতে পারি যে যে কি ছাত্রছাত্রী পরিচালিত যে গভর্নমেন্ট, ঠিক আছে, আমরা বললাম যে সরি একটা হাইফেন দিই, কি ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রী পরিচালিত যে অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ বিন, দ্যাট মিনস আমরা বলতে পারি বাংলাদেশকে শাসন করে আসতেছে, ওর হোয়াটএভার, শাসন করে, বা আমরা বলতে পারি যে দেখাশোনা করে আসতেছে। ওকে, দেখাশোনা করে আসতেছে কি বাংলাদেশকে, দ্যাট মিনস আস, বা বাংলাদেশকে, সরি বাংলাদেশকে না, আমাদেরকে। ঠিক আছে, বা সেবা দিয়ে আসতেছে, রুলিং বাদ দিয়ে আমরা সেবা দিই, কারণ এটা আমরা যায় না, সার্ভিসিং, গিভিং সার্ভিস, সার্ভিসিং, সেবা দিয়ে আসতেছে আমাদেরকে। আমরা বললাম এরকম ভাবে যে আফটার, আমরা এজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করি কি আফটার কে। ঠিক আছে, আমরা কনজাংশন হিসেবে কিন্তু এখানে সেন্স ব্যবহার করতে পারতাম, সেন্স, কিন্তু আমরা কনজাংশন হিসেবে আফটার ব্যবহারের চেষ্টা করি, নো প্রবলেম। অর্থাৎ আফটার ব্যবহার করতে পারবো যে দা ফর্মার গভর্নমেন্ট, কি দা ফর্মার গভর্নমেন্ট ওয়াজ কি আউস্টেড, অর্থাৎ এই যে যে সাবেক সরকার, দ্যাট মিনস ইয়া হওয়ার পরে, কি সাবেক সরকার উৎখাতের পরে, উৎখাতের পর, উৎখাতের পর এই যে যে বর্তমান সরকার, এটা কি করে আসতেছে আমাদেরকে, কি আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে অনেক সেন্সে এগুলোকে লিখতে পারেন, দ্যাট মিনস আফটার এ কনজাংশন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আবার ওই যে সেই উদাহরণে দিতে পারেন যে রোগী আসিবার পূর্বে এটা হলো, এটা হইলো, পরিবার পরে। এরপরে আবার দেখুন যে বিফোর এর ব্যবহারটা, বিফোর এর ব্যবহারটা আপনি ঠিক একই রকম ভাবে আপনি করতে পারেন এই সেন্স গুলো দেওয়ার জন্য, কারণ আপনি বিফোর কে আমরা কিন্তু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, আবার অ্যাডভার্ব হিসেবে, দ্যাট মিনস অ্যাডভার্ব, দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরিতে কনজাংশন হিসেবে, দ্যাট মিনস সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। বিফোর, আফটার, তারপরে অনস, ওনলি, এগুলোকে আমরা ব্যবহার করি। ওকে, দেখুন, ঠিক তখনই আমি বলেছি এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু একা বসলে, কিন্তু যখনই একটা ক্লোজ তৈরিতে ব্যবহার হবে, অর্থাৎ প্রিন্সিপাল বাক্যের সাথে কিন্তু এখানে অনেক কিছু বসে। ওকে, আমি বললাম কাজটি করো অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, সেক্ষেত্রে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজের সাথে বসে, তো তখন এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল হবে, ফ্রেজ হবে, নট অ্যাডভার্বিয়াল ক্লোজ। যখন একটা বাক্য তৈরিতে, অর্থাৎ নির্ভরশীল বাক্য নির্ভরশীল বাক্যের সাথে বসবে, তখন কিন্তু এগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে বিবেচিত হবে। ওকে, এরপরে কন্ডিশনাল বোঝাতে, দ্যাট মিনস যদি, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, কন্ডিশনাল বোঝাতে সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা কিন্তু এগুলো কিন্তু কি একটা বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভরশীল, ইন কেস, ইফ অনলি, যদি অর্থ দেয়, যদি অর্থ দেয়, আবারও হ্যাড বা ওয়ার, এগুলো প্রথমে বসলে যদি অর্থ দেয়,
এগুলো সম্পর্কে ইতিমধ্যে আমার ক্লাস দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাছাড়া এখানেও বুঝতে পারেন। জি, এরপরে এই তো, অর্থাৎ প্রোভাইডেড দ্যাট এর অর্থটা কি? যদি। প্রোভাইডেড দ্যাট এর অর্থটা কি? যদি। অর্থাৎ যদি দুর্নীতিবাজদের এমন ভাবে আটক করা হয়, দ্যাট মিনস, সরি, এখানে ক্রপড হবে, ক্রপড, ক্রপ ম্যান, অর্থাৎ এই ক্রপড যেই মানে দুর্নীতিগ্রস্ত মানুষ, এই সাচ ওয়ে এন্ড ডিসক্লোজ দিস পাবলিক, এদেরকে করে বাংলাদেশ উইল বি এবল টু রিস্টোর ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য তৈরিতে, ইকোনমিতে ভারসাম্য তৈরি করতে পারবে খুব শীঘ্রই। অর্থাৎ এইখানে যে প্রোভাইডেড দ্যাট ব্যবহার হয়েছে অ্যাজ এ কি, অর্থাৎ এই বাক্য অংশটি কি হবে, এই বাক্য দুটো অংশটি হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ ও নির্ভরশীল বাক্য। ওকে, প্রোভাইড দ্যাট অর প্রোভাইডেড যদি এর মতো অর্থ দেয়, যদি, যদি কন্ডিশনের মতো অর্থ দেয়। এখানে আপনার জন্য বাক্য দেওয়া আছে, আপনি এগুলো করতে, সরি টু সে, এগুলো আপনি করতে পারেন। কি, এগুলো আপনি করতে পারেন, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনার জন্য কাজ। ওকে, একই রকম ভাবে এখানে আপনার যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন। আমার আসলে এখন জানি না, আপনাদেরও হয়তো ক্লান্ত ফিল হচ্ছে। যদি হয় কমেন্টে জানান, আর না হলে এটাও জানান, আমারও ক্লান্ত ফিল হচ্ছে, আমি এখন এগুলো আর পড়তে পারছি না। ওকে, ইন কেস, ইন কেস অনলি, শুধুমাত্র, বা ইন কেস যদি ভুলে যায়, পাছে ভয় আছে এমন অর্থে। ওকে, আবার আনলেস যদি না, দ্যাট মিনস যদি না সে কাজটি শেষ করে সে বাড়ি যেতে পারবে না। ওকে, জি। আবার হ্যাড এবং ওয়ার যখন বাক্যের শুরুতে ব্যবহার হয় তখন কি অর্থ দেয়? দ্যাট মিনস যদি এর মতো অর্থ দেয়, অর্থাৎ আহ, আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লোজ, যদিও ইয়ার মতো অর্থ দিচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ মার্কার নাই, তারপর নির্ভরশীল বাক্য হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, ওকে। এগুলো আমরা আলোচনা করেছি রিলেটিভ ক্লোজ তৈরিতে, এগুলো আলোচনাটা করেছি ইতিমধ্যে, রিলেটিভ ক্লোজ তৈরিতে এগুলো আলোচনা করেছি, বা নাউন ক্লোজ তৈরিতে। এখানে অনেক আছে, এই তো এখানে অনেক আছে, এগুলো আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, এখানে আর আমরা যাচ্ছি না, যেহেতু আলোচনা করেছি। এরপরও যদি কেউ এগুলো দেখে নিতে চান, যেমন একটু আমি আস্তে আস্তে যাচ্ছি, এগুলোকে আপনি দেখে নিতে পারেন, একটু ক্লিক করে করে আপনি দেখে নিলেন, একটু আস্তে আস্তে যাই। এগুলো হচ্ছে আলোচনা করেছি, ওই যে নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ এর অন্তর্ভুক্ত, এগুলো বলা যায় অনেকটা। ঠিক আছে, এগুলো আলোচনা করেছি, এই জন্য এগুলো আলোচনা করছি না। এরপরে প্লেস বোঝাতে, আপনি প্লেস বোঝাতেও দিতে পারেন, দ্যাট মিনস ওয়ার। ওকে, যে ওয়ান এভার ইউ উইল গো, অর্থাৎ যখনই আপনি যাবেন তখনই আমি যাব। দ্যাট মিনস এই যে ওয়ান এভার যুক্ত যে বাক্যটি আছে, এই ওয়ান এভার যুক্ত বাক্যটি হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এই যে আমি যাব, দ্যাট মিনস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লোজ। ওকে, যেখানেই বোঝাতে, যেখানেই সেখানেই বোঝাতে আমরা এই অর্থগুলো দেখলে খুব ভালোভাবে বুঝবো, অর্থাৎ ওয়ার কোথায়, যেখানে, আবার ওয়ার এভার যেখানেই সেখানেই, ওয়ার কোথায়, যেখানে, ওয়ার এভার, এইরকম সেন্স দিতে। আবার ম্যানার বোঝাতে অ্যাজ দো, যেন মনে হয়। ওকে, যেন মনে হয়, এই রকম বাক্য তৈরিতে, যেমন যেন মনে হয়, অ্যাজ ইফ, এই ধরনের বাক্য কি। তবে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, দ্যাট মিনস বিশেষ করে অক্সিলারি ভার্বের ব্যবহার ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষণীয়, এটা আমরা মাথায় রাখতে পারি। কি, যেমন যখন এই অ্যাজ দ্য অ্যাজ এ ব্যবহার হয়, পরবর্তী বাক্যটা সবসময় কি হয়, অর্থাৎ এই বাক্যটার অনেকটা বিপরীত হয়, অর্থাৎ এটা যদি প্রেজেন্টে থাকে এটা পাস্টে হয়, এটা যদি পাস্টে থাকে এটা পাস্ট পারফেক্টে হয়। এটা আমরা লক্ষ্য করি। ওকে, সাম গভর্নমেন্ট অ্যাক্ট, তো অ্যাজ দো, যেন মনে হয় দে ওয়ার বর্ন ইন অ্যারিস্টোক্রেসি, তারা মনে যেন অতি বংশজাত, অর্থাৎ বংশে অভিজাত বংশে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছেন, এইরকম অর্থ। ঠিক আছে, তারপরে হচ্ছে এই তো এখানে আছে সাম গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাক্টেড, তার মানে হচ্ছে এটা পাস্ট হলে এটা পাস্ট পারফেক্ট। আবারও এখানে কনসেশন বোঝাতে দো, অল দো, ইভেন দো, এগুলো দিয়ে, দ্যাট মিনস এগুলো কি একটা বাক্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, অর্থাৎ এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, অর্থাৎ দো, দ্যাট মিনস অল দো হি ওয়াজ ইল এন্ড শি ডিড নট মিস দ্য ক্লাস। ওকে, অর্থাৎ যদিও সে অসুস্থ ছিল সে ক্লাস মিস করেনি। তারপরে হচ্ছে এইখানে এই অর্থগুলো ভালোভাবে দেখে নিলে আমরা বুঝতে পারি। ইভেন দো, দো দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু মেক বাংলাদেশ স্মার্ট, বাংলাদেশকে স্মার্ট করতে চায়, সাম অফিসিয়াল গভর্নমেন্ট নট সাপোর্ট ইট, ঠিক আছে, সাপোর্ট করতে চায় না, সরকারকে স্মার্ট বানাতে চাইলে কিছু কিছু কর্মকর্তা তা সমর্থন করছে না, কিছু কিছু চাইলেও, চাইলেও, নাকি ইভেন দো, যদিও, চাইলেও, হলেও, এই অর্থ দিতেও আমরা কি ইভেন দো বা দো এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আর রিলেটিভ অ্যাডজেক্টিভ বোঝাতে সাবঅর্ডিনেটেড কনজাংশন ইতিমধ্যে তো আমরা আলোচনা করেছি, এই জন্য এটা আলোচনা করছি না। এই তো, আশা করছি, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এরপরেও মিসেলেনিয়াস যে সাবঅর্ডিনেটেড কনজাংশন, আমরা এইগুলোর বিস্তারিত যখন, বিশেষ করে আমি বলেছি, এইগুলো যখন আমরা, এগুলো হচ্ছে বিস্তারিত, এগুলোর অর্থটা আপনি একটু দেখে নিতে পারেন কোনটার কি অর্থ।
যতদিন ততদিন, যতক্ষণ ততক্ষণ, যখনই, সাথে সাথেই, তারপরে হচ্ছে যতবার, অ্যাজ মেনি টাইমস অ্যাজ, যতবার ততবার, অ্যাজ মেনি অ্যাজ ইয়ার্স, সরি, যতবার ততবার, তত বছর তত বছর, অ্যাজ ফার অ্যাজ, যতদূর সম্ভব, এইগুলোকে আপনি একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এই তো। তারপরে এগুলো এগুলো আছে তুষারপাত, যেমন এখানে যতদিন অনেক টাকা আছে ততদিন সুখী, অর্থাৎ একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল। শি ইজ হ্যাপি, এটা কি প্রিন্সিপাল সেন্টেন্স, আর অ্যাজ লং অ্যাজ যেহেতু এখানে আছে, অর্থাৎ যতদিন, তার মানে এটা হচ্ছে কি, অর্থাৎ নির্ভরশীল বাক্য, আমরা বলতে পারি এটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে, এরপরে এখানে আরো আছে, আপনাদের জন্য কাজ আছে, অ্যাজ সুন অ্যাজ, যখনই, বা সাথে সাথে, যেমন আমি বললাম যে তারা পৌঁছানোর সাথে সাথে ট্রেন ছেড়ে গেল, দ্যাট মিনস দে রিচড এন্ড দ্য ট্রেন লেফট, এন্ড এইভাবে। বা আমি গোপন সংবাদটি পাই পাঠিয়ে দিব। ঠিক আছে, এই সেন্সে অ্যাজ এখানে ব্যবহার হয়েছে। এই তো, বস আমাকে কাজটি দেওয়ার সাথে সাথেই, দ্যাট মিনস সাথে সাথে, অর্ডার, দ্যাট মিনস অর্ডার করার সাথে সাথে আমি সম্পূর্ণ করলাম, এন্ড আই কমপ্লিটেড ইট। ঠিক আছে, এগুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করব। ওকে, এখানে কিন্তু কমা হবে একটা, ঠিক আছে। ওকে, আপনার জন্য এখানে আবার কাজ আছে, অনুষ্ঠানে পৌঁছাবো যখনই, অর্থাৎ আমরা অনুষ্ঠানে যখনই পৌঁছাবো আপনি সভ্য সংকেত যেন পাই, বা তখনই আপনার সভ্য সংকেত চাই। ঠিক আছে, এটা আপনার কাজ, বা এটা আপনার কাজ হতে পারে। অ্যাজ মাস অ্যাজ, যতটা, যতটুকু ততটুকু, যখন দুটি বাক্য ব্যবহার হবে, যেমন সে যতটা পাবে ততটা সে করে, ওকে, সে যতটা পারে সে যতটা করে। আবারও সে যতটা কাজ করে সে, সরি, সে যতটা আয় করে, এইগুলো বাক্যগুলো আপনি লিখে নিতে পারেন। জাস্ট অ্যাজ মাস অ্যাজ আপনাকে বসাতে হবে, ছোট ছোট বাক্য, জাস্ট আপনি বসিয়ে দিবেন এতটুকু, অ্যাজ মেনি টাইমস, যতবার ততবার, অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার, এইরকম অর্থে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন। জাস্ট আমি অর্থটা লিখে দিয়েছি, আপনার প্রয়োজন হলে আপনি অর্থটা নিতে পারেন। এরপরে সাপোজিং, এটা ওটা, এখানে অনেক, এই তো। এরপরে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এটা আর আমি আলোচনা কি করব, অর্থাৎ আমরা সাধারণত জানি এন্ড ওর বাট এইগুলো দিয়ে যে বাক্য তৈরি হয়, অর্থাৎ দুটি বাক্যকে একত্রিত করতে যে ক্লোজ মার্কার গুলো, সেগুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, বিশেষ করে এন্ড যুক্ত, বাট যুক্ত, নট যুক্ত, সো যুক্ত, এগুলোকে আর দেখার কিছু নাই, অর্থাৎ আমরা তো প্রায় ব্যবহার করি। এই তো। আজকে এখানে শেষ করছি, যাওয়ার আগে একটু বলে নিই, আমরা প্রধানত যে প্রিন্সিপাল ক্লোজ হালকা আলোচনা করেছি, প্রধানত আমরা আলোচনা করলাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা আমাদের লেখার জন্য, কথা বলার জন্য, অর্থ উদ্ঘাটনের জন্য, সবকিছুর জন্য অনেক বেশি বেশি প্রয়োজন, সেগুলোকে আমরা আলোচনা করলাম। প্রথমেই যে আমরা আলোচনা করেছিলাম, যদি সেই আলোচনাটা আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে আর ভুগতে হবে না, অর্থাৎ আপনি বলা যায় যে সেরাদের সেরা হয়ে যাবেন, সরি টু সে, সেরাদের সেরা না, যদি অ্যাপ্লাই করেন, আপনার লেখা অ্যাপ্লাই করেন, নিজে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এই ব্যাপারে একটি ক্লিয়ার কাট একটি ধারণা পাবেন, যেই ধারণা আপনাকে অনেকাংশেই অনেক বেশি বুঝতে সাহায্য করবে। আর আপনাদের যেখানে যেখানে কাজগুলো করবেন, আপনি প্রয়োজনে অনেকগুলো কমেন্টস করবেন। তাছাড়া আপনি কাজ করতে পারেন আপনার, আহ যদি, আমি আবারও বলছি, যদি আপনি নোটটি, যদি আপনি বলেন যে নোটটি আমি চাই, তাহলে সরি টু সে, আমি আবারও বলছি, নোটটি আপনাদের সবার জন্য উন্মুক্ত নয়। খালি এতটুকু বললাম, আপনি কষ্ট করে চাইলে নোট করে নিতে পারেন। ঠিক আছে, জি। এই তো, অর্থাৎ আজকে আমরা ক্লাসে ছিলাম ক্লোজ নিয়ে, তার মধ্যে আমরা এই ব্যাপারগুলো ভিত্তিতে শিখেছি। তারপর হচ্ছে প্রধানত আমরা প্রিন্সিপাল ক্লোজকে জানার চেষ্টা করেছি, সাবঅর্ডিনেট ক্লোজকে জানার চেষ্টা করেছি, কোঅর্ডিনেট ক্লোজকে জানার চেষ্টা করেছি। কোঅর্ডিনেট ক্লোজ তো জাস্ট ফেলবো আর কি, ওই যে এন্ড, ওর, নর, বাট এগুলো দিয়ে তৈরি হবে, দুটি বাক্যকে একত্রিত করবে। এই 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 মূলত এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে। ঠিক আছে, এরপরে যদি কোনো অংশে কারো বুঝতে কোনো সমস্যা হয়, কোনো ব্যাপারে আপনি অবগত হতে চান, ডেফিনেটলি, নির্ভয়ে নিঃসন্দেহে আমাকে কমেন্টস করবেন। আর আপনারা কেউ যদি আমার চলমান কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ আমার চলমান কোর্সে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার নম্বরে যোগাযোগ করতে পারেন, আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, কারণ আমার নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে, বিশেষ করে কমিউনিটি পোস্টে। জি, এই তো, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।